Assalamu alaikum everyone. Welcome to the lecture 4 of History of English Literature 2. আজকে আমরা আমাদের নেক্সট যে ভিক্টোরিয়ান পিরিয়ড সেটা আমরা আজকে শুরু করব। আমরা এতদিন যেভাবে ক্লাসগুলো করেছি ডিসকাশনের মাধ্যমে আমরা সবাই পার্টিসিপেট করব, ব্যাখ্যা করব। যদি কোনো জায়গায় কনফিউশন হয় সব কনফিউশন আমরা ক্লাসেই ক্লিয়ার করব। কোনো রকম কনফিউশন আমরা রাখবো না, সব পরিষ্কার হবে ইনশাল্লাহ। অন্যরা জয়েন করতে করতে আমরা তাহলে আস্তে আস্তে সাধারণ ধারণাটা নেই যে এই যে ভিক্টোরিয়ান শব্দটা আমরা ব্যবহার করি, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। সামনে স্লাইড দেখতে পাচ্ছেন না আপনারা? স্লাইড দেখতে পাচ্ছেন? Yes, sir. খুব সুন্দর একজন, তার ছবি কি দেখতে পাচ্ছেন? কুইন ভিক্টোরিয়ার ছবি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? Yes, sir. Yes, sir. তার ছবি দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন কুইন ভিক্টোরিয়া। তার নামেই হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। সো দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হয়েছে 1837 সালে, শেষ হয়েছে 1901 সালে। কেন আমরা এক্সাক্ট টাইমটা এখানে পাচ্ছি? রোমান্টিক পিরিয়ডে কিন্তু আমরা এক্সাক্ট টাইমটা পাইনি। আমরা অফিসিয়াল স্টার্টিং টাইম পেয়েছিলাম 1798, আর আমরা এন্ডিং অফ রোমান্টিক পিরিয়ড সাধারণত ধরি হচ্ছে যে সালে মানে লর্ড বায়রন মৃত্যুবরণ করেন, ওই টাইমটার আশেপাশে আমরা ধরে রাখি যে এন্ডিং অফ রোমান্টিক পিরিয়ড। মূলত লর্ড বায়রনের মৃত্যুর পর আমরা রোমান্টিক ধারার আর কোনো লেখা আর খুঁজে পাইনি। আনুমানিক ধরে রাখেন যে 1830 সাল, 1830, 1830-এর পর আমরা রোমান্টিক পিরিয়ডের কোনো ওই রকম লেখা খুঁজে পাইনি। তার মানে আনুমানিক 1780-র দশক থেকে 1830-এর দশক, এর মধ্যেই ছিল হচ্ছে আমাদের রোমান্টিক পিরিয়ড। কি বললাম? রোমান্টিক পিরিয়ডের টাইমটা লিখে রাখেন, কাজে লাগবে। আনুমানিক 1780-র দশক, 1780s to 1830s। আর এক্সাক্ট টাইম যদি আমরা ধরি তাহলে অফিসিয়ালি রোমান্টিক পিরিয়ড স্টার্ট হচ্ছে 1798 সালে, 1798, উইথ দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাডস। এবং এন্ডিংটা আমরা ওইভাবে আসলে স্পষ্ট করে বলি না। কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডের বেলায় আপনারা দেখেন 1837 এক্সাক্ট টাইম, 1901 এক্সাক্ট টাইম। কেন? কারণ হচ্ছে 1837 সালে কুইন ভিক্টোরিয়া সিংহাসনে বসেন এবং 1901 সালে তিনি সিংহাসন থেকে নেমে যান। 1901 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মানে তার যে শাসনামল, কুইন ভিক্টোরিয়ার যে শাসনামল, রেইন অফ কুইন ভিক্টোরিয়া, এটাকেই আমরা বলে থাকি ভিক্টোরিয়ান পিরিয়ড। এখন কুইন ভিক্টোরিয়ার নাম অনুযায়ী আমরা এই যুগের নামকরণ করছি। এখন এই ভিক্টোরিয়ান শব্দটার মানে কি কি দাঁড়ায়? ভিক্টোরিয়ান শব্দের সাথে সাথেই জড়িত আছে a phrase called the Victorian compromise. ভিক্টোরিয়ান শব্দটার অর্থ কি কি দাঁড়ায়? আপনারা আপনাদের সামনে যে স্লাইডটা আছে এখানে ভিক্টোরিয়ান শব্দটার একটা মানে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি। প্রথমে দেখেন লেখা ভিক্টোরিয়ান, দিস ইজ আ সিনোনিম ফর প্রুড। প্রুড মানে কি? PRUD, প্রুড। প্রুড শব্দটার অর্থ it stood for extreme repression. Victorian period, even furniture legs had to be concealed under heavy cloth not to be suggestive. Even furniture, টেবিলের পা পর্যন্ত ওরা ঢেকে রাখতো, কারণ টেবিলের পায়া দেখানো ওদের কাছে মনে হতো বেয়াদবি। তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ডে আদব কায়দাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হতো এবং যতখানি নিজেকে সংযত রাখা যায়, এক্সট্রিম রিপ্রেশন, অতিরিক্ত পরিমাণে সংযমী জীবনধারা।
যাদেরকে আমরা ভিক্টোরিয়ান বলে থাকি। কাদেরকে আমরা ভিক্টোরিয়ান বলে থাকি? আপনারা দেখেন বাম পাশের নিচে কর্নারে একটা বক্স, এখানে লেখা আছে দ্য ভিক্টোরিয়ানস ওয়্যার গ্রেট মোরালাইজার্স। যাদেরকে আমরা ভিক্টোরিয়ান বলছি তারা হচ্ছে মহান নীতিবান। তারা নিজেদেরকে মোরালাইজার্স, নীতিবান, নৈতিকতা প্রয়োগকারী হিসেবে নিজেদেরকে দাবি করতেন। নৈতিকতা প্রয়োগকারী, তারা নিজেদেরকে মোরালাইজার দাবি করতেন। তারা তাদের জীবনধারায় কি কি বিশ্বাস নিয়ে চলতেন? দে সাপোর্টেড পার্সোনাল ডিউটি, দায়িত্ববোধ, হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম, ডেকোরাম। ডেকোরাম শব্দটার মানে কি? ডেকোরাম শব্দটাতে আমরা পরে আসছি, আপাতত আমরা পরের শব্দটাতে যাই। রেসপেক্টিবিলিটি, রেসপেক্টিবিলিটি মানে হচ্ছে ডিগনিটি, সম্মান। এবং ফাইনালি চ্যাস্টিটি, চ্যাস্টিটি মানে হচ্ছে চরিত্র। চ্যাস্টিটি মানে হচ্ছে সুচরিত্র, ভালো চরিত্র, গুড ক্যারেক্টার। তাহলে আমরা কি কি অর্থ পেয়ে গেছি অলরেডি? দায়িত্ববোধ, পার্সোনাল ডিউটি, এর সাথে আছে রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ, কঠোর পরিশ্রম, আত্মসম্মান এবং চরিত্রবান হওয়া। এই বিষয়গুলোকে তারা সবসময় গুরুত্ব দিতেন। এখন তাদের এই গুরুত্বটা অনেক অবসেশনের পর্যায়ে চলে গিয়েছিল। ভিক্টোরিয়ানরা অনেকটাই অবসেসড ছিল। কি কি বিষয়ে তারা অবসেসড ছিল আমরা একটু দেখি। দ্য মিডল ক্লাস, এই যে তারপরেই এই বক্সটার পরেই আপনারা দেখতে পান একটা লিস্ট দেয়া আছে যে দ্য মিডল ক্লাস ওয়াজ অবসেসড উইথ, মধ্যবিত্ত শ্রেণী যারা, ভিক্টোরিয়ান সোসাইটিতে যারা মধ্যবিত্ত, তারা কিছু কিছু বিষয়ে খুব বেশি অবসেসড, অনেক বেশি মগ্ন ছিল। কি কি বিষয়ে তারা বেশি মগ্ন ছিল? জেন্টিলিটি, ভদ্রতা। ভিক্টোরিয়ানরা অতিরিক্ত পরিমাণে ভদ্র, মানে ভদ্রতার একদম চরম শিখা, চরম শিখরে, মানে তাদের মতো ভদ্র আমরা ওইভাবে কাউকে পাইনি। মিডল ক্লাস ভিক্টোরিয়ান বলতে তারা হচ্ছে ভদ্রতার একদম হাইয়েস্ট লেভেল, জেন্টিলিটি এবং রেসপেক্টিবিলিটি, আত্মসম্মান বোধ এদের খুবই প্রখর। এই রেসপেক্টিবিলিটির উপর ভিত্তি করেই দ্য মিডল ক্লাস দে আর ডিস্টিংগুইশড মিডল ফ্রম লোয়ার ক্লাস। লোয়ার ক্লাস থেকে মিডল ক্লাস টাকা পয়সার দিক থেকে কিন্তু খুব বেশি আলাদা ছিল না। ইকোনমিক মানে মানি টাকা পয়সার দিক থেকে কিন্তু খুব বেশি গ্যাপ ছিল না। গ্যাপটা কোথায় ছিল? আত্মসম্মান বোধ। যারা মিডল ক্লাস ভিক্টোরিয়ান তাদের মধ্যে আত্মসম্মান বোধ ছিল একদম টনটনা, খুব বেশি সেন্সিটিভ। এবং আরেকটা অবসেশন, আরেকটা বিষয়ে তারা খুব 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 বেশি সিরিয়াস ছিল। সেটা কি? দেখেন, ডেকোরাম। এখানেও আমরা শব্দ পেয়েছি ডেকোরাম, এখানেও ডেকোরাম পেলাম। ডেকোরাম মানেটা কি? আপনারা অনেকেই জানেন ডেকোরাম মানেটা কি। ডেকোরাম মানেটা কি? ডেকোরাম মানে হচ্ছে, আমরা এখানে ডিকশনারি থেকে হুবহু আপনাদের সামনে মিনিংটা তুলে দেয়া আছে। কি কি দেখেন, ডেকোরাম শব্দের মানেটা কি? দ্য স্টেট অর কোয়ালিটি, গুণাবলী। কি ধরনের গুণাবলী? অফ কনফর্মিং টু কনভেনশনালি অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার অর মোরালস। কি বলছে? ডেকোরাম হচ্ছে এমন একটা গুণ, এই গুণাবলী মানে হচ্ছে কনফর্মিং টু, মেনে চলা। কনফর্মিং মানে হচ্ছে মেনে চলা। কি মেনে চলবে? কনভেনশনালি অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড, প্রচলিত যেসব মাপকাঠি আছে, অফ বিহেভিয়ার অর মোরালস, নৈতিকতা এবং ব্যবহারের কিছু প্রচলিত নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন মেনে চলা। কি বললাম? নৈতিকতা এবং আচার আচরণ, নৈতিকতা এবং আচার আচরণের কিছু প্রচলিত প্রতিষ্ঠিত নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো মেনে চলা। তার মানে যে নিয়ম কানুনগুলো সমাজের ৮-১০ জন মানুষ যে নিয়ম কানুনগুলো মেনে চলে সেগুলো আমাকে মেনে চলতে হবে। সমাজ আমাকে যেভাবে চলতে বলে আমাকে সেভাবেই চলতে হবে। তাহলে সিনোনিম কি কি দাঁড়ালো? সিনোনিম প্রতিশব্দ কি কি? ডেকোরামের প্রতিশব্দ কি কি? প্রোপ্রাইটি, প্রপারনেস, সিমলিনেস, ডিসেন্সি। ডিসেন্সি শব্দটা আমরা জানি ভদ্রতা,
decorousness, good taste, correctness, appropriateness, appropriacy, politeness, courtesy, good manners. পেয়েছেন? courtesy ভদ্রতা, good manners ভদ্রতা, refinement, sophisticated behavior, breeding, deportment, dignity, respectability, modesty and demureness. এর মধ্যে বেশ কিছু শব্দ কিন্তু আপনারা অলরেডি জানেন, যেমন ডিসেন্সি শব্দটা আপনারা জানেন, কারেক্টনেস জানেন, পোলাইটনেস জানেন, অ্যাপ্রোপ্রিয়েটনেস, কার্টেসি, গুড ম্যানার, ডিগনিটি, রেসপেক্টেবিলিটি, মডেস্টি। ডেকোরামের মানে তাহলে আপনারা বুঝে গেলেন। ডেকোরাম মানে হচ্ছে প্রচলিত নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা এবং সেই অনুযায়ী আচার আচরণ করা। তাতে কি হবে? সমাজের 10 জন মানুষ আপনাকে সম্মান করবে, সমাজের 10 জন মানুষ আপনাকে বলবে যে আপনি একজন গণ্যমান্য ব্যক্তি। এই যে নিজের গণ্যমান্য ইমেজটা বজায় রাখা, গণ্যমান্য, রেসপেক্টেবল, সম্মানিত ইমেজটাকে বজায় রাখা, এই গুণটাই হচ্ছে ডেকোরাম। ডেকোরাম মেইনটেইন করা বলে না আপনাদের? ডেকোরাম মেইনটেইন করা, এই একটা শব্দে পুরো ভিক্টোরিয়ানিজম এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ, ভিক্টোরিয়ান যুগের একজন প্রাউড ভিক্টোরিয়ান হওয়া মানেই হচ্ছে সে অনেকগুলো বিষয়ে কম্প্রোমাইজ করবে, অনেকগুলো বিষয় সে ত্যাগ স্বীকার করবে, অনেকগুলো বিষয় ইচ্ছা হলেও সে করবে না। ত্যাগ স্বীকার করা, স্যাক্রিফাইস করা। কেন ত্যাগ স্বীকার করবে? যাতে সমাজে তার একটা সম্মান বজায় থাকে। চাইলেই সে যা ইচ্ছা তাই করবে না, সমাজের প্রচলিত নিয়ম কানুনের প্রতি সে শ্রদ্ধাশীল থাকবে, নৈতিকতা এবং আচার আচরণের দিক থেকে সবসময় তার একটা ডিগনিটি বজায় রাখবে। তাহলে এই একটা শব্দেই কিন্তু আমরা ভিক্টোরিয়ান আইডিয়াল, ভিক্টোরিয়ান সেন্টিমেন্টটাকে ব্যাখ্যা করতে পারি। একটা শব্দে আমরা ভিক্টোরিয়ান সেন্টিমেন্ট বা ভিক্টোরিয়ানিজম যেটা বলি, আজকের ক্লাসটা তো পুরোটা ভিক্টোরিয়ানিজমের উপরে, একটা শব্দেই আপনি পুরো ভিক্টোরিয়ান সেন্টিমেন্টকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন, সেটা হচ্ছে ডেকোরাম। বিইং ভিক্টোরিয়ান মানে হচ্ছে বিইং ডেকোরাস, প্রচলিত নিয়ম কানুন যথাযথভাবে সুষ্ঠুভাবে পালন করা। আপনারা কি ভিক্টোরিয়ান শব্দটা বুঝতে পারছেন এখন? জি স্যার। ভিক্টোরিয়ান শব্দটা আমরা আরো ভালোভাবে বুঝবো। এই স্লাইডটা হচ্ছে আপনাদের ভাইভার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি অবশ্যই একটা প্রশ্ন করব, খুব ভালোভাবে এটা আপনারা স্টাডি করবেন। এরপরে দেখেন ডেকোরামেন্টের পরে কি লেখা আছে। ভিক্টোরিয়ান প্রাইভেট লাইভস, ভিক্টোরিয়ানদের যে ব্যক্তিগত জীবনযাপন, it were dominated by an authoritarian father. ভিক্টোরিয়ান লাইফস্টাইল, ভিক্টোরিয়ান সমাজ, ভিক্টোরিয়ান পরিবার আমরা যাই বলি না কেন, এখানে ডমিনেট করত একজন কর্তৃত্বপরায়ণ বাবা, ফাদার, মেল ডমিনেটেড সোসাইটি। ভিক্টোরিয়ান সোসাইটি মানেই হচ্ছে মেল ডমিনেটেড সোসাইটি, পুরুষ তান্ত্রিক, পুরুষ দ্বারা শাসিত। নারীরা তারা বরাবরই অবহেলিত। উইমেন ওয়্যার সাবজেক্ট টু মেল অথরিটি, নারীরা চাইলেই কিছু বলতে পারতো না, নারীদের কোনো ভোটাধিকার ছিল না, নারীদের কোনো সম্পত্তি গ্রহণের অধিকার ছিল না, নারীদের গার্জিয়ান হওয়ার পর্যন্ত কোনো অধিকার ছিল না। একটা পরিবারে যদি কোনো পুরুষ না থাকতো, সাপোজ একটা পরিবারে কোনো পুরুষ নাই, শুধু নারী আছে, মা আছে, মায়ের 3 মেয়ে আছে এবং 3 মেয়ে সবাই হচ্ছে প্রাপ্তবয়স্কা, তারপরেও তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না আনটিল সরকার যদি তাদের কোনো গার্জিয়ান ঠিক করে দেয়। সেই গার্জিয়ানটা হতে হবে অবশ্যই পুরুষ। পুরুষ একমাত্র সমাজে সম্পত্তির অধিকার পেত, নারী কখনোই সম্পত্তির অধিকার পেত না। নারীদের গার্জিয়ান হওয়ার অধিকারই নেই, নারীরা নিজেদের সন্তানকে নিজেদের মতো করে লালন পালন করার অধিকার পেত না। যদি পুরুষ, যতক্ষণ পর্যন্ত একটা পরিবারে প্রাপ্তবয়স্ক পুরুষ আছে ততক্ষণ পর্যন্ত নারীরা তার কথা মতো চলবে।
যদি কোনো পরিবারে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ না থাকে, সেই ক্ষেত্রে সরকার, গভর্নমেন্ট ওই পরিবারের জন্য একজন টেম্পোরারি পুরুষ গার্জিয়ান, মেল গার্জিয়ান ঠিক করে দিত। তাহলে বুঝতে পারছেন নারীদের অবস্থা ওই সময় কেমন ছিল। নারীদের নিজস্ব কোনো মতামত ছিল না, সবসময় পুরুষদের কথা মতো তাদের চলতে হতো। They were expected to marry and make home a refuge for their husband. ভিক্টোরিয়ান পিরিয়ডে, ভিক্টোরিয়ান যুগে নারী বলতে, নারীদের জীবন বলতে বোঝানো হতো তাদের একটাই উদ্দেশ্য, বিয়ে করা, তাদের বাড়িটাকে সুন্দরভাবে সাজানো গোছানো রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। এই ছিল তখনকার সময় নারীদের প্রতি পুরুষদের দৃষ্টিভঙ্গি। নারীদের কিন্তু নিজস্ব কোনো বক্তব্য, কোনো স্বাধীনতা তো দূরের কথা, তাদের যে কোনো সম্পত্তির অধিকার তাই ছিল না। নারীরা তারা কোনো জমি জমা, বাড়ি ঘর তারা নিজের নামে নিতে পারতো না। এমনও যদি হয় যে এক বাবার এক মেয়ে, কিন্তু বাবা মারা গেছে, পরিবারে আর কেউ নাই, শুধু মা আর মেয়ে আছে, মেয়ে কিন্তু সম্পত্তির মালিক হবে না, সম্পত্তির মালিক হবে সরকার থেকে একজনকে ঠিক করে দেওয়া হবে। ভিক্টোরিয়ান সোসাইটির এই জিনিসগুলো তারা খুব কঠোরভাবে পালন করতো, একদম স্ট্রিক্টলি দে মেইনটেইনড পেট্রিয়ার্কি, পুরুষতান্ত্রিক সমাজ। এখন আমরা ভিক্টোরিয়ান পিরিয়ড সম্পর্কে আমরা কিছুটা আন্দাজ পেলাম, ভিক্টোরিয়ানিজম, ভিক্টোরিয়ান আইডিয়াল, ভিক্টোরিয়ান সেন্টিমেন্ট সম্পর্কে হালকা কিছু আমরা জানলাম। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডে যে সাহিত্য, লিটারেচার, দ্য লিটারেচার অফ ভিক্টোরিয়ান পিরিয়ড, তার বৈশিষ্ট্য কি ছিল। এটা আমি প্রথমেই আফনান ফাতেমা রোদসী আপনাকে রিকোয়েস্ট করব, আপনি প্লিজ একটু আমাদের সাথে প্রথম স্লাইডটা শেয়ার করেন, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, এখান থেকে। স্যার আমি কি রিড আউট করব? হ্যাঁ, রিড আউট করবেন। ওকে স্যার। The Victorian period, the reign of Queen Victoria, 1837 to 1901. A study of all the great writers of the period reveals 4 general characteristics. Number 1, literature in this age has become very close to daily life, reflecting its practical problems and interests, and is a powerful instrument of human progress. Number 2, the tendency of literature is strongly ethical. All the great poets, novelists, and essayists of the age are moral teachers. Number 3, science in this age exercises an incalculable influence. On the other hand, it emphasizes truth as the sole object of human endeavor. It has given us an entirely new view of life. On the other hand, its first defect seems to be to discourage works of the imagination. Number 4, nearly all the Victorian writers vigorously attack materialism and exalt a purely ideal conception of life. Love, truth, justice, brotherhood, all great ideals are emphasized as the chief ends of life, not only by its poets but also by its novelists and essayists. থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই সহজ ভাষায় লেখা, আশা করি আপনাদের বুঝতে কোনো কষ্ট হওয়ার কথা না। তারপরেও আমি আপনাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের এই স্লাইডে কিছু কিছু জায়গায় বোল্ড করা আছে, এই বোল্ড করা অংশগুলো আপনারা মন দিয়ে লক্ষ্য করেন। আমাদের এই স্লাইডের বিষয়বস্তু হচ্ছে ভিক্টোরিয়ান লিটারেচারের বৈশিষ্ট্য। এই যে ভিক্টোরিয়ান পিরিয়ডের যে সাহিত্যগুলো, এই সাহিত্যের বৈশিষ্ট্যটা কেমন, কি ধরনের লেখা আমরা এই সময় পাই। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, যেটা আমরা বুঝছি রেইন অফ কুইন ভিক্টোরিয়া। কুইন ভিক্টোরিয়ার শাসনামলকেই বলা হয় ভিক্টোরিয়ান পিরিয়ড, 1837 থেকে 1901 সাল। A study of all the great writers of the period, এই সময়ে যত বড় বড় লেখক আছেন, কবি আছেন, সবার লেখা যদি আমরা অ্যানালাইজ করি তাহলে ইট রিভিলস 4 জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। আমরা 4টা বৈশিষ্ট্য খুঁজে পাই। 4টা বৈশিষ্ট্য মনে রাখা সহজ, আমরা কিন্তু বারবার এই 4টা বৈশিষ্ট্যতে ফেরত আসবো।
মনে রাখেন 4 জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, বারবার আমরা এই 4টা বৈশিষ্ট্যতে ফেরত আসবো। যেমন আমরা রোমান্টিক পিরিয়ডে 5 আইজ বারবার 5 আইতে ফেরত গিয়েছিলাম। কি কি ছিল 5 আইজ? ইমাজিনেশন, ইনটিউশন, আইডিয়ালিজম, ইন্সপিরেশন, ইন্ডিভিজুয়ালিটি, বারবার কিন্তু আমরা ওই 5 আইতে ফিরে গিয়েছিলাম। ভিক্টোরিয়ান লিটারেচারেও আমরা এই 4 ক্যারেক্টারিস্টিক্সে ফেরত আসবো। আমরা খুব সংক্ষেপে এগুলো মাথায় রাখি। প্রথমত, নাম্বার 1, 4টা ক্যারেক্টারিস্টিক্স কাগজ কলমে লিখে রাখেন, কাজে লাগবে। 4টা ক্যারেক্টারিস্টিক্স, 4 ক্যারেক্টারিস্টিক্স, ভিক্টোরিয়ান লিটারেচার 4টা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য 1, লিটারেচার ইন দিস এজ, এই যুগের সাহিত্য হ্যাজ কাম ভেরি ক্লোজ টু, ইট ইজ অ্যাবাউট ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবন নিয়ে। ডেইলি লাইফ, reflecting its practical problems and interest. Reflecting practical problems and interest of daily life. তার মানে এই যুগের যত সাহিত্য, কবিতা বলি, উপন্যাস বলি, নাটক বলি, যাই বলি, সকল সাহিত্যের মূল, বেশিরভাগ ক্ষেত্রে মূল থিমটা কি? প্র্যাকটিক্যাল প্রবলেমস অ্যান্ড ইন্টারেস্ট অফ ডেইলি লাইফ। লিখে রাখেন, দ্য প্র্যাকটিক্যাল প্রবলেমস অ্যান্ড ইন্টারেস্ট অফ ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের যে বিভিন্ন সমস্যা এবং বিষয়বলি, আমাদের দৈনন্দিন জীবন, আমাদের ডেইলি লাইফের সাথে কানেক্টেড। দ্য প্র্যাকটিক্যাল প্রবলেমস অ্যান্ড ইন্টারেস্টস অফ ডেইলি লাইফ, and it is a powerful instrument of human progress. যখনই আমি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন প্র্যাকটিক্যাল সমস্যা এবং বিভিন্ন ইস্যুগুলো নিয়ে সাহিত্য রচনা করব, এগুলো কিন্তু আসলে আমাদের মানব জাতির উন্নয়নের ইতিহাস। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? ভিক্টোরিয়ান লিটারেচারের প্রথম বৈশিষ্ট্য দৈনন্দিন জীবনের বিভিন্ন প্র্যাকটিক্যাল সমস্যা এবং বিষয়গুলি, দ্য প্র্যাকটিক্যাল প্রবলেমস অ্যান্ড ইন্টারেস্ট অফ ডেইলি লাইফ। গেল। পয়েন্ট নাম্বার 2, দ্য টেন্ডেন্সি অফ লিটারেচার, এই যুগে যত সাহিত্যকর্ম আমরা পাই, সেটা গদ্য হোক, পদ্য হোক, প্রবন্ধ হোক, কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, বড় গল্প হোক, যাই হোক, এই যুগে ভিক্টোরিয়ান লিটারেচারের টেন্ডেন্সি মানে মানে ধরন কেমন ছিল? টেন্ডেন্সি কি? দ্য টেন্ডেন্সি ইজ স্ট্রংলি এথিক্যাল। এরা নৈতিকতা নিয়ে খুবই খুবই ব্যতিব্যস্ত। একটু আগে আমরা বললাম না যে ভিক্টোরিয়ান শব্দটার সাথেই জড়িত আছে মোরালিটি, নৈতিকতা, নীতিবাক্য, নীতিবান হওয়া, নৈতিকতাটাকে অক্ষরে অক্ষরে পালন করা। যত সাহিত্য পাবেন এই যুগের, সব জায়গায় আপনি ডিরেক্টলি ইনডিরেক্টলি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি নৈতিকতার পক্ষে তাদেরকে পাবেন, নৈতিকতার জয়গান গাবে তারা। অল দ্য গ্রেট পোয়েটস, যত বড় বড় কবি ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা পাবো, যত বড় বড় নভেলিস্ট, ঔপন্যাসিক অ্যান্ড এসেইস্ট, যারা রচনা লিখে গেছেন, গদ্যকার, এই পিরিয়ডে যারা যারা আছেন, আর অল মোরাল টিচার্স। রোমান্টিক লিটারেচার মানেই এথিক্যাল লিটারেচার অ্যাবাউট এথিক্স, নৈতিকতা বিষয়ে সাহিত্য। যত সাহিত্যিক আছেন তারা সবাই হচ্ছে নৈতিকতার শিক্ষক। দে আর অল the teachers of morality. They are all the teachers of morality. যত বড় বড় কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, গদ্যকার, তারা সবাই নৈতিকতার শিক্ষক। They are all teachers of morality. All the great poets and novelists and essayists, all the great writers, যত বড় বড় সাহিত্যিক, all the Victorian writers are moral teachers. They are moral teachers, নৈতিকতার শিক্ষক। তাহলে প্রথম পয়েন্টটা কি ছিল? লিটারেচার ইজ অ্যাবাউট প্র্যাকটিক্যাল প্রবলেমস অ্যান্ড ইন্টারেস্ট অফ ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়াবলী এবং সমস্যা নিয়ে, প্র্যাকটিক্যাল প্রবলেমস নিয়ে সাহিত্য। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি? যত বিখ্যাত সাহিত্যিক আছেন ভিক্টোরিয়ান পিরিয়ডের, তারা সবাই নৈতিকতার শিক্ষক। দে আর অল মোরাল টিচার্স। তাহলে আমাদের 1 আর 2 ক্লিয়ার কি? 1 আর 2 বুঝতে কোনো সমস্যা আছে? No, sir. যদি কোনো পার্ট বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবেন।
পয়েন্ট নাম্বার 3, 3 নাম্বার পয়েন্ট কি? সায়েন্স, সায়েন্স, সায়েন্স এবং সায়েন্স। লাল কলম দিয়ে দাগ দিয়ে রাখেন। বিজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির উৎকর্ষ, সায়েন্স। এই ভিক্টোরিয়ান পিরিয়ডে বিজ্ঞানের অগ্রযাত্রা মূলত শুরু। Science in this age exercises an incalculable influence. বিশেষ করে সাহিত্যে, বিজ্ঞান সাহিত্যে খুবই গভীর প্রভাব ফেলল। Science is a very significant influence in literature. এই প্রথম সাহিত্যে আমরা বিজ্ঞানের প্রভাব প্রত্যক্ষভাবে লক্ষ্য করি, একদম ডিরেক্ট ইনফ্লুয়েন্স অফ সায়েন্স ইন লিটারেচার। On one hand, it emphasizes truth. একটা দিকে সায়েন্স মানেই হচ্ছে সত্য, প্র্যাকটিক্যালিটি, ট্রুথ, সত্যের পেছনে ছুটবে, লজিকের পেছনে ছুটবে। On the one hand, it emphasizes truth as the sole object of human endeavor. It has given us an entirely new view of life. এটা আমাদেরকে সম্পূর্ণ নতুন এক জীবনধারা, এটা আমাদেরকে সম্পূর্ণ নতুন এক জীবন পদ্ধতি সম্পর্কে বলছে। A new view, total new perspective. জীবন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে। বিজ্ঞান যুক্তির পক্ষে, সত্যের পক্ষে, এবং বিজ্ঞান আমাদেরকে আমাদের যে পার্সপেক্টিভ, আমাদের পয়েন্ট অফ ভিউ, আমাদের দেখার চোখ পর্যন্ত পাল্টে দিল। On the other hand, আরেকদিকে, its first effect seem to be to discourage works of imagination. কিন্তু বিজ্ঞান আরেকটা জায়গায় আমাদেরকে নাড়া দিয়ে গেল। সেটা কি? বিজ্ঞান, বেশিরভাগ বিজ্ঞানী তারা বলছেন যে কল্পনার স্থান থাকা ঠিক না। বিজ্ঞানে কল্পনার কোনো জায়গা নেই। বিজ্ঞান মানে হচ্ছে অ্যানালিসিস, এক্সপিরিয়েন্স অ্যানালিসিস, সার্চ ফর লজিক, সার্চ ফর ট্রুথ। বিজ্ঞান শুধু এই ভিক্টোরিয়ান সায়েন্সের কথা বলছি, মেইনলি the scientists they discourage works of imagination. ভিক্টোরিয়ান লিটারেচারে আমরা ইমাজিনেশনের কিছুটা হলেও ঘাটতি লক্ষ্য করি। কেন? কারণ সাহিত্যে বিজ্ঞানের একদম ডিরেক্ট ইনফ্লুয়েন্স, আর সায়েন্স, ভিক্টোরিয়ান সায়েন্স ইমাজিনেশনকে সাপোর্ট করছে না। সেই আবার আমরা সেই 18th সেঞ্চুরি ধ্যান ধারণায় ফিরে যাচ্ছি। প্রি রোমান্টিক পিরিয়ডের আগে যেমন, ওই মনে আছে কিনা আপনাদের, স্যার আইজ্যাক নিউটন, জন লক, তারা যে কথাগুলো বলেছিলেন, তাদের সেই কথাগুলো আবার ফিরে ফিরে আসছে। যারা বিজ্ঞানী তারা বলছেন যে কল্পনার কোনো জায়গা নেই। যদিও আমরা এই নিয়ে কিন্তু বিতর্ক হয়েছে, আপনাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে আসলে কল্পনা ছাড়া তো বিজ্ঞান এগোতে পারে না। কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে যে বিজ্ঞান সাহিত্যকে নিয়ন্ত্রণ করছে, সেই বিজ্ঞান কিন্তু কল্পনাকে কোনো রকম প্রশ্রয় দিচ্ছে না। ইভেন ইট ইজ ডিসকারেজিং ইমাজিনেশন। এই জন্য দুঃখজনক হলেও একটা বিষয় সত্য যে রোম্যান্টিক লিটারেচারে আমরা ইমাজিনেশনের কিছুটা ঘাটতি, কিছুটা ল্যাকিং আমরা বোধ করি। সায়েন্স ইনফ্লুয়েন্স, এটা তো একটা পজিটিভ সাইড। আর একটা নেগেটিভ সাইড কি? ডিসকারেজ ওয়ার্কস অফ দ্য ইমাজিনেশন। এই হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট, সায়েন্স, সায়েন্টিফিক ভিউ অফ লাইফ। তাহলে 3 নম্বর পয়েন্টটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি? আ সায়েন্টিফিক ভিউ অফ লাইফ and the discourage works of the imagination. To discourage works of imagination. বিজ্ঞানের আগ্রাসী মনোভাব এবং কল্পনা শক্তিকে অবজ্ঞা করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। স্যার, আমার একটা কোশ্চেন আছে। প্লিজ। স্যার, এখানে সায়েন্স ইমাজিনেশনটাকে ডিসকারেজ করার কি কোনো পারপাস আছে, বা ডাজ দে ফাউন্ড এনিথিং লাইক সামথিং নেগেটিভ ফ্রম ইমাজিনেশন? হ্যাঁ, এখানে কল্পনা বলতে তারা যেটা বোঝাচ্ছেন যে without any logic, if we focus on our dreams, মানে আমরা অনেক সময় হয় কি, কোন রকম মানে লজিক্যাল এক্সপ্লেনেশন ছাড়া আমরা মন গড়া কাল্পনিক অনেক কিছু আমরা
ব্যাখ্যা দিই, সেগুলোর কিন্তু বৈজ্ঞানিক কোনো ভিত্তি থাকে না। সায়েন্টিস্ট তাদের কথা হচ্ছে আমি যে কথাটাই বলবো সেই কথার লজিক্যাল ফাউন্ডেশন থাকবে। লজিক ছাড়া, এক্সপেরিমেন্ট ছাড়া, ট্রুথ ছাড়া কোনো কথা বলা যাবে না। মানে তুমি আন্দাজে একটা কথা বলে দিবা, তুমি স্বপ্ন দেখে যে কোনো একটা বলে দিলা যে আমি এটা দেখলাম, ওইটা দেখলাম, এটা হতে পারে, কিছুই বলা যাবে না স্যার তাহলে উইদাউট। ব্যাপারটা নেগেটিভ কিভাবে হচ্ছে? আই ফাউন্ড টোটালি ইজ পজিটিভ, ইটস আ টোটাল পজিটিভিটি। কারণ স্যার ইমাজিনেশনে কিন্তু স্যার প্রতিটি স্টেপ ম্যাক্সিমাম রং হয়। সো ওয়েনেভার সায়েন্স এই ব্যাপারটা স্যার যখন একটা পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে, স্যার দেয়ার ইজ কিন্তু নাথিং আই কুডন্ট ফাউন্ড ইন নেগেটিভিটি। এটার সমস্যাটা কি, এটার প্রবলেম হচ্ছে যে যখন ফোকাস করা হবে লজিক্যাল অ্যানালিসিস, তখন দেখা যাচ্ছে যে আমাদের যে ন্যাচারাল ইম্পালস, আমাদের মানুষ তো আসলে যান্ত্রিক না, আমাদের অনেক কিছু আছে যে আমরা লজিক দিয়ে এক্সপ্লেইন করতে পারি না। আমরা কিন্তু সবকিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারি না, সবকিছু কিন্তু আমরা একদম কনক্রিট এভিডেন্স আমরা কিন্তু দিতে পারি না। বিজ্ঞান কিন্তু কনক্রিট এভিডেন্স ছাড়া কথা বলে না, ইভেন হাইপোথিসিসকেও কিন্তু তারা ওইভাবে গুরুত্ব দেয় না। এখন সবসময় যদি আমরা ওইরকম কনক্রিট এভিডেন্স লক্ষ্য করতে যাই, তাহলে দেখা যাবে যে আপনার মনে 100টা কথা আসলো, আপনি তার মধ্যে 90টা কথাই হয়তোবা শেয়ার করতে পারবেন না, বলতে পারবেন না, অনেক কিছু বাদ পড়ে যাবে। আমাদের ইমাজিনেশন হচ্ছে এমন একটা সেন্স, এই যে কোলরিজ বলেছিলেন না ইন্টেলেকচুয়াল, কি বলেছিলেন কোলরিজ, একটা কথা বলেছেন, ইন্টেলেকচুয়াল ইনটিউশন হচ্ছে আমাদের ইমাজিনেশন। হয়তো অ্যাপারেন্টলি যুক্তিতে আমরা কিছু পাচ্ছি না, কিন্তু আমরা যদি যুক্তির উপর অনেক বেশি গুরুত্ব দিই তাহলে অনেক দ্য সামথিংস আর বিয়ন্ড লজিক, সেগুলোকে আমরা হারিয়ে ফেলবো। ভালো, সায়েন্সের কথাও ভালো, কিন্তু সায়েন্স যদি আমরা ট্রুথ এবং লজিকে অনেক বেশি প্রিঅকুপাইড হয়ে যাই, যদি আমরা কনক্রিট এভিডেন্স বেসড, অ্যানালিসিস বেসড এটার উপর যদি অনেক বেশি ফোকাস করি, তাহলে দেখা যাবে যে ন্যাচারাল আমাদের যে প্রাকৃতিক যে একটা ইনটিউশন, সেটার উপর আমাদের সম্মানটা কমে যাবে। বিজ্ঞান অবশ্যই ভালো, অবশ্যই পজিটিভ, কিন্তু বিজ্ঞানের ভিক্টোরিয়ান পিরিয়ডের যে বিজ্ঞান, এটা ওই সময়ে তারা যেভাবে একদম পয়েন্ট টু পয়েন্ট, একদম রিজিড একটা, মানে ইনফ্লেক্সিবল একটা ওয়েতে তারা যেভাবে অ্যাপ্রোচ করছে, এটা কিন্তু আমরা অনেক কিছুই ব্যাখ্যা করতে পারবো না। ওপেন মাইন্ডেড হতে হবে। ভিক্টোরিয়ান সায়েন্টিস্ট তারা বেশিরভাগ ক্ষেত্রে ওপেন মাইন্ডেড ছিলেন না। উইদাউট লজিক তারা কোনো কিছুকেই তারা সাপোর্ট করতেন না। সেই জন্য দেখেন উইলিয়াম জে লং তার বইতে এই কথাটা বলছেন যে ভিক্টোরিয়ান সায়েন্টিস্ট, বেশিরভাগ ভিক্টোরিয়ান সায়েন্টিস্ট, দে ডিসকারেজ ওয়ার্কস অফ ইমাজিনেশন। কাল্পনিক, বিশেষ করে ফর এক্সাম্পল কুবলা খান, রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার, তারপর অ্যান র্যাডক্লিফের যে উপন্যাসগুলো, এই উপন্যাসগুলোকে তারা একেবারে ডাস্টবিনে ফেলে দিলেন। কোলরিজের কোনো সাহিত্যের তারা সাহিত্যকে কোনো সাহিত্যই বললেন না। বিশেষ করে ভিক্টোরিয়ান পিরিয়ডে ইমাজিনেটিভ যে লিটারেচার, সেটাকে তারা একদম বাতিল করে দিলেন। রাইটার্স লাইক স্যামুয়েল টেলর কোলরিজ, রাইটার লাইক মিসেস অ্যান র্যাডক্লিফ, তাদের লেখার আর কোনো মূল্যই রইল না। অথচ দে হ্যাভ সামথিং টু অফার। বিজ্ঞান অবশ্যই থাকবে, তবে বিজ্ঞান কিন্তু কিছু কিছু জায়গায় বিজ্ঞানের পার্সপেক্টিভ সেটা অনেক লিমিটেড। আমাদেরকে আরো বেশি চিন্তা করতে, আরো ওপেন মাইন্ডেড হতে হবে। ইমাজিনেশন, সব ইমাজিনেশনেরই কিন্তু ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যাটা একসেপ্ট করার মতো মন মানসিকতা থাকতে হবে। বেশিরভাগ ভিক্টোরিয়ান সায়েন্টিস্ট তাদেরকে আমরা পেয়েছি, দে আর ভেরি ভেরি স্ট্রিক্ট মাইন্ডেড। অনেক ক্ষেত্রেই এই পিরিয়ডে যারা বিজ্ঞানের মাথা ছিলেন, বিশেষ করে দ্য প্রমিনেন্ট সায়েন্টিস্ট, তারা অনেক বেশি ইনফ্লেক্সিবল ছিলেন, খুবই রিজিড মাইন্ডেড ছিলেন, এবং সেই ছাপটা আমরা ভিক্টোরিয়ান লিটারেচারেও দেখি। ভিক্টোরিয়ান লিটারেচার অনেক লেখা হয়েছে, অনেক উপন্যাস, অনেক গল্প, অনেক কবিতা লেখা হয়েছে, কিন্তু একটা মানে একটা ফ্লেভার, একটা ব্লিসফুল একটা ব্যাপার থাকে না কবিতার, সাহিত্যের, যে একটা মনে হয়
মানে হেভেনলি একটা কিছু। যেমন রোমান্টিক কবিতা, রোমান্টিক পোয়েট্রি পড়লে মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সেই দিক থেকে ভিক্টোরিয়ান পোয়েট্রিতে আপনারা দেখবেন এটা অনেকটাই লিমিটেড। এটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন যে বিজ্ঞান কিভাবে মানুষের কল্পনা শক্তিকে কিছুটা হলেও বাধাগ্রস্ত করেছিল ওই সময়, যদিও এটা পরবর্তীতে আর একটু মডিফাইড হয়েছে। তাহলে থার্ড পয়েন্ট হচ্ছে সায়েন্স, সায়েন্টিফিক ভিউ অফ লাইফ, ট্রুথ, emphasizing truth and discouraging works of imagination. Point number 4. Nearly all the Victorian writers, যত বড় বড় লেখক, they vigorously attack materialism. যত ভিক্টোরিয়ান কবি, ঔপন্যাসিক, নাট্যকার সবাই ম্যাটেরিয়ালিজমকে অ্যাটাক করেছেন। ম্যাটেরিয়ালিজম কি? বৈষয়িকতা। ম্যাটেরিয়ালিজম নিয়ে আপনারা কেউ কিছু বলতে পারেন? ম্যাটেরিয়ালিজম মানে কি? ম্যাটেরিয়ালিজম ম্যাটেরিয়ালিজম শব্দটার মানে আশা করি আপনারা জানেন। এটা ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু, ম্যাটেরিয়ালিজম মানে হচ্ছে বস্তুবাদ। স্যার, ইজ ইট সামথিং লাইক যে আমরা ফিজিক্যাল এক্সিস্টেন্সের থেকে স্যার আমরা অন্য কিছুতে ফোকাস করা, এরকম কিছু? না, এটা হচ্ছে এমন মনোভাব করা যে টাকা পয়সাই জীবনের সবকিছু, সম্পত্তি জীবনের সবকিছু, যার যত টাকা, যার যত সম্পত্তি, সে তত সফল। জীবনে টাকা কামাতে হবে, সম্পত্তি অর্জন করতে হবে। অনেকে বলতে পারে এটা বিং প্র্যাকটিক্যাল, কিন্তু যখন আপনার ড্রাইভ হবে শুধুমাত্র টাকা কামানো, শুধুমাত্র সম্পত্তি করা, ভবিষ্যতের জন্য অর্থ সম্পত্তি রেখে যাওয়া, তাহলে আপনি কিছু কিছু বিষয় হারিয়ে ফেলবেন। ভিক্টোরিয়ানদের মধ্যে এই বিষয়টা প্রচুর দেখা যাচ্ছে যে তখন বিশেষ করে মিডল ক্লাস ভিক্টোরিয়ান, তারা হচ্ছে পাগলের মতো অর্থ সঞ্চয়, অর্থ উপার্জনের পেছনে ছুটছে। টাকা পয়সা, টাকা পয়সা, সম্পত্তি, সম্পত্তি, ক্ষমতা, ক্ষমতা, টাকা পয়সা, এই বিষয় নিয়ে তারা হচ্ছে ব্যতিব্যস্ত, একেবারে অবসেসড। তখন যারা সাহিত্যিক তারা বললেন যে টাকা পয়সার পেছনে ছুটলে মানুষ শান্তি পাবে না, হয়তো টেম্পোরারি কিছু স্যাটিসফ্যাকশন পেতে পারে, তবে একটা সময় গিয়ে ভয়ঙ্কর ভাবে মানুষ ডিপ্রেসড হয়ে যাবে। ম্যাটেরিয়ালিজম মানুষের অনেক ক্ষতি করে দিচ্ছে, ইট ইজ ড্যামেজিং আওয়ার হিউম্যানিটি। সেই জন্য ভিক্টোরিয়ান পিরিয়ডের যারা কবি, তারা খুব মারাত্মকভাবে সিরিয়াসলি এই বৈষয়িকতা, অর্থ, করি, সম্মান, প্রতিপত্তির পেছনে ছোটাকে তারা আক্রমণ করেছেন। তাদের কি কথা ছিল? They exalt a purely ideal conception of life. Ideal conception of life, এটার সাথে কানেক্টেড আছে 5I, রোমান্টিসিজমের 5I এর একটা আই, আইডিয়ালিজম। কিন্তু এই ভিক্টোরিয়ান আইডিয়াল একটু অন্যরকম। কি কি বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছেন এই যে নিচে লেখা আছে: লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড। লাভ ভালোবাসা, ট্রুথ সত্য, জাস্টিস ন্যায় বিচার, ব্রাদারহুড ভ্রাতৃত্ববোধ, মানুষে মানুষের সম্পর্ক। লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড, লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড। ভিক্টোরিয়ান লিটারেচার মানেই হচ্ছে দেখবেন এই চারটার যে কোনো একটা। ভিক্টোরিয়ান যত বড় বড় কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার, তারা সবাই এই চারটার যে কোনো একটা বা কয়েকটাকে তারা ফোকাস করেছেন। অ্যাটলিস্ট ওয়ান, তাদের সাহিত্যে অ্যাটলিস্ট অন্তত একটাকে আপনি পাবেন। কবিতার মধ্যে হয় ভালোবাসাকে পাবেন, অথবা সত্য, অথবা ন্যায় বিচার, অথবা ভ্রাতৃত্ববোধ, মানুষে মানুষের সম্পর্ক, এই নিয়ে তারা কথা বলেছেন। টাকা পয়সা নিয়ে তারা কথা বলেননি, তারা ভালোবাসা নিয়ে কথা বলেছেন। ভালোবাসার সাথেই জড়িত আছে সত্য, সত্যর সাথেই জড়িত আছে ন্যায় বিচার। যখন আমরা একে অপরকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারবো, যখন আমরা সত্যিকার অর্থে জাস্টিস, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো, তখন মানুষে মানুষের ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড তৈরি হবে। মানুষের মানুষের সম্পর্কটা চমৎকার হবে, সুন্দর হবে। These are the all great ideals. These are emphasized as the chief ends of life. এই হচ্ছে জীবনের উদ্দেশ্য। ভিক্টোরিয়ান রাইটাররা তারা বলছেন এটাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য।
আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমি যদি আপনাকে এখন হঠাৎ করে ধরে জিজ্ঞেস করি আপনার জীবনের উদ্দেশ্য কি, আপনি তো থতমত খাবেন, কিছুই বলতে পারবেন না। যারা ভিক্টোরিয়ান ঔপন্যাসিক সাহিত্যিক, তারা তাদের উপন্যাসে বলে গেছেন যে মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা পাওয়া, ভালোবাসা দেয়া। মানুষের জীবনের উদ্দেশ্য কি? সত্যকে প্রতিষ্ঠা করা। মানুষের জীবনের উদ্দেশ্য কি? ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করা। মানুষের জীবনের উদ্দেশ্য কি? ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ, মানুষে মানুষের সুসম্পর্ক প্রতিষ্ঠা করা। এই হওয়া উচিত মানুষের জীবনের আইডিয়াল, আদর্শ। আইডিয়ালিজমের সাথে সরাসরি কানেক্টেড। এখন রোমান্টিক আইডিয়ালিজম এটা একটু ভেগ ছিল, অস্পষ্ট ছিল, কিন্তু ভিক্টোরিয়ান আইডিয়ালিজম এটা অনেকটাই কনক্রিট, মানে আপনাদেরকে একদম পয়েন্ট বাই পয়েন্ট এখানে উইলিয়াম জে লং উনি কিন্তু লিখে দিয়ে গেছেন। আমরা উইলিয়াম জে লং এর বই থেকেই এটা একটু সিম্পলিফাইড করে পড়ছি। সো ভিক্টোরিয়ান রাইটার্স তারা কোথায় ফোকাস করছেন? লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড। তাদের কথা, দিজ আর দ্য আইডিয়ালস অফ লাইফ। মানুষের জীবন এগুলোর উপর ভিত্তি করে হওয়া উচিত। এই হচ্ছে নাম্বার 4, আইডিয়ালিজম। আইডিয়ালিজম, ভিক্টোরিয়ান আইডিয়ালিজম। What is Victorian idealism? Love, truth, justice, brotherhood. These are the great ideals of life. These are emphasized as the chief ends of life. এগুলো আমাদের জীবনের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। Not only by these poets, শুধুমাত্র কবিরা বলে গেছেন তাই না, also by its novelist and essayist, যারা উপন্যাসিক, যারা গদ্যকার, তারা সবাই বলে গেছেন। তাহলে এই কিন্তু স্যার চারটা বাস্তবে বৈশিষ্ট্য, এটা সম্পূর্ণ উল্টো। হ্যাঁ আমরা তো ওই জায়গায় যুদ্ধ করব। বাস্তবে আমরা স্যার এটা কি মানুষকে শুধু বোঝাবো ভিক্টোরিয়ান পিরিয়ডের ব্যাপারটা রুল ছিল শুধু নাকি স্যার শুধু এটা জাস্ট ভিক্টোরিয়ান, সেম? এটা শুধু ভিক্টোরিয়ান পিরিয়ডে। বেশিরভাগ উপন্যাসে, বেশিরভাগ কবিতায়, গল্পে আপনারা এগুলো পাবেন সরাসরি, ডিরেক্টলি। আমরা স্পেশালি ফোকাস করছি এখন ভিক্টোরিয়ান যুগের যে সাহিত্য, এই সাহিত্যের বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি? নাম্বার 1, দৈনন্দিন জীবনের বিভিন্ন প্র্যাকটিক্যাল সমস্যা, প্র্যাকটিক্যাল প্রবলেম, ইন্টারেস্ট গুলো সাহিত্যে উঠে আসবে। নাম্বার 2, নীতি নৈতিকতা নিয়ে কথা হবে। যত সাহিত্যিক তারা সবাই নৈতিকতার শিক্ষক। নাম্বার 3, বিজ্ঞান আমাদেরকে দেখার চোখ দিয়েছে। বিজ্ঞান মানেই হচ্ছে সত্যের অনুসন্ধান। বিজ্ঞান মানেই হচ্ছে কল্পনাকে কিছুটা হলেও দমন করা, ডিসকারেজ করা, নিরুৎসাহিত করা। অলিক কল্পনা, এখানে ওরা বলেছে অলিক কল্পনা, অবাস্তব আকাশ কুসুম কল্পনা যেটা আমরা বলি না, আনরিয়েল ইমাজিনেশন, সেগুলোকে ডিসকারেজ করা। এটা ছিল ভিক্টোরিয়ান সায়েন্স। এবং নাম্বার 4, অ্যাটাকিং ম্যাটেরিয়ালিজম, এস্টাবলিশিং আইডিয়ালিজম, ভিক্টোরিয়ান আইডিয়ালিজম। হোয়াট ইজ ভিক্টোরিয়ান আইডিয়ালিজম? ভিক্টোরিয়ান আইডিয়ালিজম হচ্ছে এস্টাবলিশিং লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড। এই হচ্ছে 4টা বৈশিষ্ট্য। আমরা বারবার বারবার এই বৈশিষ্ট্যগুলোকে মনে করব। যখনই আমরা কোনো সাহিত্যিকের অবদান পড়ব, আমরা বারবার ফিরে আসবো এই জায়গায়, বারবার ফিরে আসবো। যার সাথে আমরা যত মিল পাবো তাকে আমরা তত বেশি ভিক্টোরিয়ান রাইটার বলবো। ভিক্টোরিয়ান পোয়েট হতে পারে, ভিক্টোরিয়ান নভেলিস্ট হতে পারে। এবার আমরা ইতিহাস সম্পর্কে হালকা একটু ধারণা নেই, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ফাহিমা সুলতানা, ফাহিমা সুলতানা, Yes, sir. প্লিজ কন্টিনিউ করেন। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। Historical background. The Victorian period. The reign of Victorian 1837 to 1901. Historically, the change is এইজ remarkable. এইজ Age is remarkable for the growth of democracy following the Reform Bill of 1832, the spread of education among all classes, the rapid development of the arts and sciences, important mechanical inventions, and the enormous extensions of the bounds of human knowledge by the discoveries of science. থ্যাংক ইউ। খুবই সহজ ভাষায় লেখা না? দেখেন ইতিহাসে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। নাম্বার 1, গণতন্ত্র, ডেমোক্রেসি। রোমান্টিক পিরিয়ডে গণতন্ত্রের যে উত্থান হলো সেটা ভিক্টোরিয়ান পিরিয়ডে আরো পোক্ত হচ্ছে, আরো বেশি এস্টাবলিশড হচ্ছে। গ্রোথ অফ ডেমোক্রেসি ফলোইং দ্য রিফর্ম বিল অফ 1832,
1832 সালে একটা আইন পাশ হয়। এই আইনের ফলে গণতন্ত্রের ভিত্তি আরো শক্ত হয়। রিফর্ম বিল 1832 সালের রিফর্ম বিল আইন পাশ হওয়ার পর যুক্তরাজ্যে, গ্রেট ব্রিটেনে গণতন্ত্রের ভিত্তি আরো শক্ত হয়। এরপর দ্য স্প্রেড অফ এডুকেশন অ্যামাং অল ক্লাসেস, মানুষের মধ্যে শিক্ষার হার, সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে। আগের থেকে মানুষ অনেক বেশি লিখতে পড়তে পারছে, সাক্ষরতার হার বাড়ছে, শিক্ষিতের হার বাড়ছে এবং মানুষ আরো বেশি সাহিত্য আস্বাদন, সাহিত্যকর্ম পাঠ করছে, সাহিত্যের রস আস্বাদন করতে পারছে, শিক্ষার হার বাড়ছে, সাক্ষরতার হার বাড়ছে। তারপর র্যাপিড ডেভেলপমেন্ট অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস, বিজ্ঞান এবং শিল্পকলায় খুব দ্রুত উন্নয়ন হচ্ছে, বিশেষ করে বিজ্ঞানে অনেক দ্রুত উন্নত হচ্ছে। ইম্পর্টেন্ট মেকানিক্যাল ইনভেনশন, প্রযুক্তি, যন্ত্র প্রযুক্তিতে প্রচুর উন্নয়ন হচ্ছে। হঠাৎ করে এই সময় অনেক বড় বড় আবিষ্কার হয়, বিশেষ করে মেকানিক্যাল ইনভেনশন এই সময় সত্যিই খুবই ঈর্ষণীয়, অ্যাডমিরেবল কিছু উন্নয়ন আমরা দেখতে পাই, প্রযুক্তির উন্নয়ন দেখতে পাই। এবং আলটিমেটলি দ্য ইনর্মাস এক্সটেনশন অফ বাউন্ডস অফ হিউম্যান নলেজ, আমাদের মানুষের যে জ্ঞান, এই ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে মানুষের জ্ঞানের যে ভান্ডার সেটা অনেক বেশি বেড়ে গেল, বিশেষ করে বিজ্ঞানের অবদানে। বিজ্ঞানের একটা ব্লেসিং অফ সায়েন্স, আমাদের হিউম্যান নলেজের যে পরিসীমা, আমাদের যে জ্ঞান সেটা অনেক বেশি বেড়ে গেল। আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে ফোকাস করি, ইতিহাস নিয়ে আমরা একটু ফোকাস করি। যেহেতু আমাদের কোর্সটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার 2, অতএব হিস্ট্রিতে আমাদের ফোকাস করতে হবে। ওকে, হুরাইরা ফাতিমা, হুরাইরা প্লিজ পড়েন। Okay, sir. Historical background, social and political forces. Number 1. First, democracy becomes the established order. Following the Reform Bill of 1832, the kings stripped of their power and lived as figureheads of a past civilization. The divine right of rulers disappears. The House of Commons becomes the ruling power in England, and a series of new reform bills rapidly extend the suffrage until the whole body of English people choose for themselves the man who shall represent them. থ্যাংক ইউ। আচ্ছা, এটুকু আমরা দেখি কি বলছে। সোশ্যাল পলিটিক্যাল ফোর্স, সামাজিক রাজনৈতিক কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 1, গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে। যেটা একটু আগে বললাম, 1832 সালে একটা আইন পাশ হয়, একটা সিরিয়াস আইন পাশ হয়। 1832 সালে যে আইন পাশ হয় তার ফলে কি হলো, রাজাদের হাতে আর কোনো ক্ষমতা রইল না। রাজারা জাস্ট নামে মাত্র রাজা, তারা জাস্ট ফিগার হেড। এখনকার সময়ে কুইন ভিক্টোরিয়া যেমন, তার হাতে কোনো ক্ষমতা নাই, উনি জাস্ট নামে মাত্র রানী। ওই 1832-এর পর থেকে ইংল্যান্ডে যারা রাজা রানী তারা সবাই নামে মাত্র রাজা রানী, তাদের আসলে হাতে ওই রকম কোনো ক্ষমতা আর নাই। জাস্ট দে আর জাস্ট সিম্বল অফ দ্যাট মনার্কি। তাদের হাতে প্র্যাকটিক্যাল কোনো ক্ষমতা আর রইল না। কিন্তু তখন সময় বিভিন্ন নেতার উদ্ভব হলো। দ্য ডিভাইন রাইট অফ রুলার্স ডিসঅ্যাপিয়ার, এর আগে ছিল রাজার হাতেই সব ক্ষমতা ছিল, রাজা বা রানী যা বলতেন তাই হতো, তার কথাই হচ্ছে আইন। কিন্তু ওই সময় সেটা খর্ব করা হলো, কেটে নেওয়া হলো, স্ট্রিপড অফ দেয়ার পাওয়ার। রাজা রানীর হাতে আর কোনো ক্ষমতা রইল না। দ্য হাউস অফ কমন্স, সাধারণ মানুষের যে আদালত ছিল সেখান থেকে নেতারা বের হয়ে আসলো। দে বিকাম দ্য রুলিং পাওয়ার ইন ইংল্যান্ড। ধীরে ধীরে ভোটাধিকার, ধীরে ধীরে মানুষের মধ্যে নেতৃত্বের যে একটা স্পৃহা, মানুষের প্রতিনিধি হওয়ার, নেতা হওয়ার যে একটা প্রচলন, সেটা তখন থেকেই শুরু। গণতন্ত্র, দ্য লিডার্স দে ওয়ার ইলেক্টেড বাই পিপল। যদিও ভোটাধিকার ওইভাবে তখনও চালু হয়নি, কিন্তু গণতন্ত্রের শুরু আমরা বলতে পারি। রাজাদের হাত থেকে ক্ষমতা এখন সাধারণ মানুষের হাতে। এই হচ্ছে নাম্বার 1। খুবই সহজ, আপনারা পড়লেই বুঝবেন, ভেরি ইজি। এখানে কঠিন কোনো কিছু শব্দ নাই, শুধু সাফ্রেজ নামে একটা শব্দ আছে। এই সাফ্রেজ শব্দটার মানে হচ্ছে, এই যে সাফ্রেজ শব্দটার মানে হচ্ছে ভোটাধিকার, রাইট অফ ভোট, ভোটাধিকার। আর সবই এখানে সহজ। তাহলে নাম্বার 1, গণতন্ত্রের
অভ্যুত্থান বলতে পারি আমরা। ধীরে ধীরে গণতন্ত্রই হচ্ছে এস্টাবলিশ অর্ডার। রাজনীতির মূল কথা হচ্ছে গণতন্ত্র। 1832 সালের আইন পাশ করার পর রাজা রানীর হাতে কোনো আর ওই রকম ক্ষমতা রইল না। তারা দে আর জাস্ট ফিগার হেড, সিম্বল হিসেবে রইল। এবং হাউস অফ কমন্স, সাধারণ মানুষের যে পার্লামেন্ট, সেখানে কিন্তু মানুষের হাতে ক্ষমতা চলে গেল। নাম্বার 1। তারপর ইনজামামুল হোসেন। ইনজামাম আছেন? ইনজামামুল হোসেন শুনতে পাচ্ছেন? মোসাম্মদ সুলতানা খাতুন। মোসাম্মদ সুলতানা খাতুন। Yes, sir. হ্যাঁ, নাম্বার 2 পড়েন। Okay, sir. Second, because it is an age of democracy, it is an age of popular education, of religious tolerance, of growing brotherhood, and of profound social unrest. The slaves had been freed in 1833, but the slaves are not necessarily African. But that multitudes of men, women, and little children in the mines and factories were victims of a more terrible industrial and social slavery. To free these slaves also, the unwilling victims of our unnatural competitive methods, has been the growing purpose of the Victorian age until the present day. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে 2 নম্বরে কি বলছে? এই সময়ে মানুষের মধ্যে সাক্ষরতার হার বাড়ছে। মানুষ লিখতে পারছে, পড়তে পারছে, সাক্ষরতার হার বাড়ছে, মানুষ শিক্ষিত হচ্ছে, মানুষের মধ্যে পপুলার এডুকেশনের প্রসার ঘটছে। রিলিজিয়াস টলারেন্স, মানুষের মধ্যে ধর্মীয় সহনশীলতা বাড়ছে। এখন কিন্তু ধর্ম নিয়ে মানুষ আর অত জোরাজুরি করছে না। ধর্ম নিয়ে সবার মধ্যে একটা সহনশীলতা, যে যার ধর্ম তার তার মতো করে পালন করুক, সবাই সবার ধর্মকে সম্মান করুক, এই হচ্ছে কথা। রিলিজিয়াস টলারেন্স, অফ গ্রোয়িং ব্রাদারহুড, মানুষের সাথে মানুষের সম্পর্কটা আরো সুন্দর হতে লাগলো। অ্যান্ড একই সাথে প্রফাউন্ড সোশ্যাল আনরেস্ট, একটা দিকে যেমন মানুষের সাথে মানুষের সম্পর্কটা ভালো হতে লাগলো, আরেকটা দিকে সমাজে একটা অস্থিরতা তৈরি হতে লাগলো। কেন অস্থিরতা তৈরি হতে লাগলো? এই সময় যেহেতু মানুষ আরো শিক্ষিত হচ্ছে, মানুষ দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলছে। এর আগে তো মানুষ, এরা দাস প্রথা ছিল, স্লেভারি ছিল। 1833 সালে সব স্লেভদের মুক্তি দেয়া হয়। তখন তো স্লেভ, দাস বলতেই আফ্রিকান বোঝানো হতো, কালো মানুষদের বোঝানো হতো। কিন্তু তখন মানুষ অবাক হয়ে লক্ষ্য করলো, শুধুমাত্র আফ্রিকানরাই যে স্লেভ তা না, আরো অনেক স্লেভ আছে। তারা কারা? Multitudes of men, women, little children in the mines and factories. কয়লার খনিতে, বিভিন্ন খনিতে যারা কাজ করত, বিভিন্ন ফ্যাক্টরিতে, শিল্প কলকারখানায় যারা চাকরি করত, নারী, পুরুষ, শিশুরা, এদেরকে সবাইকেই দাসের মতো ব্যবহার করা হতো। মানুষের মধ্যে যেহেতু শিক্ষার প্রসার ঘটছে, মানুষ আরো সচেতন হচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে যে এদের উপর কি অত্যাচার চলছে, কি অমানসিক অত্যাচার চলছে, কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি। শিল্প কারখানা ঠিকই বাড়ছে, কিন্তু তার পেছনে মানুষদেরকে এত অমানবিক ভাবে খাটানো হচ্ছে। মোর টেরিবল ইন্ডাস্ট্রিয়াল এন্ড সোশ্যাল স্লেভারি। এখন মানুষকে তো উদ্ধার করতে হবে। যতদিন মানুষ অশিক্ষিত ছিল ততদিন তো এসব তাদের গায়েই লাগেনি। এখন তারা আরো শিক্ষিত হচ্ছে, যত শিক্ষিত হচ্ছে তত সচেতন হচ্ছে, যত সচেতন হচ্ছে তত সেন্সিটিভ হচ্ছে। এখন তাদের কাছে অন্যায়গুলো আরো বেশি করে চোখে পড়ছে। এমন যদি হতো সবাই অশিক্ষিত, তারা কিন্তু কেউ টের পেত না। এখন তো ওরা আরো সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে, এখন তারা আরো বেশি সচেতন হচ্ছে। বিশেষ করে যারা হচ্ছে দাস, তাদেরকে রক্ষার জন্য সংগ্রাম শুরু হলো। টু ফ্রি দি স্লেভস অলসো, শুধুমাত্র কালো মানুষ না, যারা খনিতে কাজ করে, যারা শিল্প কারখানায় কাজ করে, তাদের তো পুরো দাসের মতো অ্যাবিউজ করা হয়, অত্যাচার করা হয়। এদেরকে মুক্তি করার জন্য আন্দোলন শুরু হলো। দ্য আনউইলিং ভিকটিম অফ আওয়ার আনন্যাচারাল কম্পিটিটিভ মেথড। এই যে শিল্প কারখানা বাড়ছে, কিসের মূল্যে? মানুষের উপর অত্যাচার হচ্ছে, যাদের উপর অত্যাচার হচ্ছে তাদেরকে তো বাঁচাতে হবে। The growing purpose of Victorian age until the present day, এখনো পর্যন্ত সেটা চলছে, যে দাস প্রথার বিলোপ। যদিও কাগজে কলমে এখন আর কেউ কারো দাস না, কিন্তু ইনডিরেক্টলি মানুষকে ঠিকই দাসের মতো ব্যবহার করা হয়। মানুষের অধিকারের জন্য আন্দোলন করবে।
দাসদেরকে পরাধীনতার শৃঙ্খল থেকে উদ্ধার করার জন্য সংগ্রাম চলছে। টু ফ্রি দ্য স্লেভস। তাহলে আমরা এখানে 2 নম্বরে কি কি পয়েন্ট পেলাম? মানুষের মধ্যে শিক্ষা, এডুকেশন স্প্রেড হচ্ছে, মানুষের মধ্যে রিলিজিয়াস টলারেন্স, ধর্মীয় সহনশীলতা বজায় হচ্ছে, মানুষের সম্পর্ক উন্নত হচ্ছে এবং একই সাথে একটা সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে। কেন? মানুষ যখন সচেতন হচ্ছে তখন যারা দাস, যাদেরকে স্লেভ হিসেবে অপব্যবহার করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তাদের স্বাধীনতার জন্য একটা আন্দোলন শুরু হলো। টু ফ্রি দ্য স্লেভস, নট অনলি দ্য আফ্রিকান বাট অলসো দ্য ওয়ার্কার্স ইন মাইন্স অ্যান্ড ফ্যাক্টরিজ, দ্য মেন, উইমেন অ্যান্ড চিলড্রেন্স অফ মাইন্স অ্যান্ড ফ্যাক্টরিজ। বুঝতে পারছেন নাম্বার 2 পয়েন্টটা? Yes, sir. Yes, sir. Yes, sir. এখানেও আমি কোনো কঠিন শব্দ পাচ্ছি না, সবই সহজ, কঠিন কোনো শব্দ এখানে নাই। আশা করি সমস্যা হবে না। সমস্যা হলে আমরা আবার রিভিউ করব, সমস্যা নাই। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থার্ডটাতে আমরা যাই। নুসরাত জাহান আরিফিন, নুসরাত জাহান আরিফিন, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, থার্ড পয়েন্ট একটু পড়েন। থার্ড, Third, because of it is an age of democracy and education, it is an age of comparative peace. England begins to think less of the pomp and flash glitter of fighting and more of its moral evils. As the national realize that it is the common people who bear the burden and the sorrow and the poverty of war, while the privileged classes reap most of the financial and political rewards. থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলছে এখানে? এই সময়টাতে মানুষ কম্পারেটিভলি পিসফুল, মানে একটু শান্তিতে বসবাস করতে পেরেছিল। এর আগের যুগ পর্যন্ত ব্রিটিশদের একটা বদনাম ছিল কি, তারা দেশে দেশে শুধু যুদ্ধ করে বেড়ায়, তাদের মাথায় শুধু যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ। কিন্তু এই ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে তাদের যুদ্ধের পরিমাণটা কমে গেল এবং মানুষ আগের থেকে শান্তিতে বসবাস করতে লাগলো। মানে লিটারাল ওয়ার, সত্যিকার অর্থে যুদ্ধ মানে কি? মানুষের যন্ত্রণা, কষ্ট, যারা গরিব তারা তো আরো সাফার করছে, যারা ধনী তারাই তো শুধু সুযোগ সুবিধা পাচ্ছে। এই কথা বিবেচনা করে ভিক্টোরিয়ান পিরিয়ডে এই যে লিটারাল যুদ্ধ, ফাইট, এটা কমে গেল। এই সময় তারা গুরুত্ব দিল কিসের উপর? মোর অফ মোরাল ইভিলস। মানুষের যে ভেতরের যে অন্ধকার, মানুষের মধ্যে যে অশুভ কিছু দিক আছে, এই বিষয়ের বিরুদ্ধে একটা এথিক্যাল ওয়ার, একটা নৈতিকতার যুদ্ধ শুরু হলো। লিটারাল ওয়ার থেকে মেটাফোরিক্যাল ওয়ার, নৈতিকতার যুদ্ধ শুরু হলো। কেন? কারণ তখনকার মানুষ বুঝতে পারলো ইট ইজ দ্য কমন পিপল হু বিয়ার দ্য বার্ডেন। সাধারণ আমজনতা তারাই হচ্ছে এই যুদ্ধের অভিশাপ বহন করে, তারা কষ্ট করে। অ্যান্ড দ্য সরো অ্যান্ড দ্য পভার্টি অফ ওয়ার। এবং যারা প্রিভিলেজড ক্লাস, যারা ধনী, তারাই শুধু সুবিধাটা নেয়। এই সেন্সটা আসলো, মানে যুদ্ধ বিগ্রহ বাদ দিয়ে ভিক্টোরিয়ান পিরিয়ডে সবাই নৈতিকতা, নীতি নৈতিকতার দিকে গুরুত্ব দিল। মোরালিটি, 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 নৈতিকতা, নৈতিকতা। বারবার এই নৈতিকতার যে যুদ্ধ, ইন্টারনাল ওয়ার, এক্সটার্নাল ওয়ার, বাইরের যুদ্ধের চাইতে এখন গুরুত্ব কোথায় দিচ্ছে? ইন্টারনাল ওয়ার, ভিতরের যুদ্ধ। অন্যায়ের, নিজের ভেতরে যে অন্ধকার, পাপ, খারাপ দিক, ভেতরের যে অন্ধকার, তার বিরুদ্ধে যুদ্ধ। ইন্টারনাল ওয়ার, ওয়ার অফ মোরালিটি, নৈতিকতার যুদ্ধ। যেহেতু এক্সটার্নাল যুদ্ধ তখন আর ওইভাবে ছিল না, অতএব মানে তুলনামূলকভাবে এই ভিক্টোরিয়ান পিরিয়ডে মানুষরা বেশ শান্তিতেই ছিল। অন্তত পূর্ববর্তী যুগের তুলনায় এই সময়ে সাধারণ মানুষ বেশ শান্তিতে ছিল। ওকে, ইনজামামুল হোসেন আছেন? ইনজামামুল, আচ্ছা, পরের পরের আমাদের ডান পাশের কলাম থেকে পড়েন। দেয়ার ওয়াজ এ কমিউনিটি। Yes, sir. There was a communion of interest and opinion between the writers and their readers. The Victorians were avid consumers of literature. They borrowed books from circulating libraries and read various periodicals.
Novels made their first appearance in installments on the pages of periodicals. Moreover, with the growth of trade and of friendly foreign relations, it becomes evident that the social equality belongs to the whole race of man, that a question of justice is never settled by fighting, and that war is generally unmitigated horror and barbarism. থ্যাংক ইউ ভেরি মাচ। আগে সেকেন্ড প্যারাটা পড়ি। দ্য গ্রোথ অফ ট্রেড অ্যান্ড ফ্রেন্ডলি ফরেন রিলেশন। একটা সময় ব্রিটিশরা বাইরের বিদেশিদের সাথে শুধু যুদ্ধই করতো। এই যুদ্ধের ফলে কি হলো? হানাহানি, রক্তারক্তি, ভালো কিছু আসতো না। এই এক্সটার্নাল যুদ্ধ ভালো কিছু নিয়ে আসতো না। এখন যুদ্ধের বদলে ব্রিটিশরা তখন গুরুত্ব দিল ট্রেড অ্যান্ড ফ্রেন্ডলি ফরেন রিলেশন। বিদেশি দেশগুলোর সাথে যুদ্ধর চাইতে সন্ধি তারা করলো, তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা শুরু করলো, বিদেশিদের সাথে বাণিজ্য করা শুরু করলো। দ্য সোশ্যাল ইকুয়ালিটি বিলংস টু দ্য হোল রেস অফ ম্যান। এবং এই সময় বিজনেস ক্লাস এর একটা বিশাল ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করি। একটা মিডল ক্লাস গড়ে উঠলো, তারা ব্যবসা বাণিজ্য করে তারা বেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠলো। দ্যাট এ কোয়েশ্চেন অফ জাস্টিস ইজ নেভার সেটেল বাই ফাইটিং। যুদ্ধ করে আসলে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করা যায় না। ন্যায় বিচারটাকে মানে আপোষের মাধ্যমে, কম্প্রোমাইজের মাধ্যমে করতে হয়। ওয়ার ইজ জেনারেলি আনমিটিগেটেড হরর অ্যান্ড বারবারিজম। যুদ্ধ শুধু মানুষের জীবনে দুঃখ দুর্দশা, হরর অ্যান্ড বারবারিজম, বর্বরতা নিয়ে আসে। কিন্তু আমাদেরকে মিউচুয়াল ডিসকাশনের মাধ্যমে পিস, শান্তি বজায় রাখতে হবে। একটা দেশ আরেকটা দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, আন্তর্জাতিক বাণিজ্য থাকবে, এতেই মানুষের উন্নতি হবে। এইটা আগেরটার সাথে কানেক্টেড, কিন্তু যে বাইরের দেশগুলোর চাইতে যুদ্ধ করার চাইতে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা ভালো। দ্য ভিক্টোরিয়ানস ওয়ার অ্যাভিড কনজিউমার্স অফ লিটারেচার। ভিক্টোরিয়ানরা লিটারেচার খুব পছন্দ করত। ইভেন তারা ধার করে বই পড়তো, বিভিন্ন ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে তারা বই ধার করত। এবং পত্রিকা, সাহিত্যের পত্রিকার কথা বলেছিলাম আমরা গত ক্লাসে, সাহিত্য পত্রিকা তখন সেই রকম বিক্রি হতো। সাহিত্যের পত্রিকায় যারা উপন্যাসিক তারা খণ্ডে খণ্ডে তাদের বিখ্যাত উপন্যাসগুলো বের করত এবং মানুষ খুব আগ্রহ ভরে সেই উপন্যাসগুলো পড়তো। তখন তার উপন্যাস একবারে কেউ কিনতো না, ওই খণ্ডে খণ্ডে ইনস্টলমেন্টে সাহিত্য পত্রিকায় তারা এই পড়তো। বাট মানুষের মধ্যে সাহিত্য পড়ার যে আকাঙ্ক্ষা, গল্প, উপন্যাস, কবিতা পড়ার আকাঙ্ক্ষা কিন্তু এই সময়ই প্রথম লক্ষণীয় দেখা যাচ্ছে। ফোর্থ, রুফাইদা তাসফিয়া। জি স্যার। পড়েন তো। Fourth, the Victorian age is especially remarkable because of its rapid progress in all the arts and the sciences and in mechanical inventions. A glance at any record of the industrial achievements of the 19th century will show how vast they are, and it is unnecessary to repeat here the list of the inventions from spinning looms to steamboats and from matches to electric lights. All these material things, as well as the growth of education, have their influence upon the life of a people, and it is inevitable that they should react upon its prose and poetry. Though as yet we are too much absorbed in our sciences and mechanics to determine accurately their influence upon literature. থ্যাংক ইউ ভেরি মাচ, গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে আর্ট অ্যান্ড সায়েন্স, বিজ্ঞানের যে উৎকর্ষতা, ভিক্টোরিয়ান পিরিয়ডে বিজ্ঞান হঠাৎ করে অনেক বেশি সফিস্টিকেটেড, অনেক বেশি মানে প্রবল হয়ে উঠল। কত দারুণ দারুণ বৈজ্ঞানিক আবিষ্কার, কত চমৎকার চমৎকার যন্ত্র আবিষ্কার হচ্ছে, প্রযুক্তির সেই উৎকর্ষতা, মানে হঠাৎ করে মানুষের জীবনযাত্রা পাল্টে গেল। কত আবিষ্কার ভিক্টোরিয়ান পিরিয়ডে হচ্ছে, বলা হয় তুলনামূলকভাবে সবচেয়ে বেশি। এর আগের যত যুগ, সব যুগ মিলিয়ে এই যুগে সবচেয়ে বেশি বৈজ্ঞানিক আবিষ্কার আমরা দেখতে পাই। ইনভেনশন এক্সেলেন্স, একদম মানে
কাপড় বোনার মেশিন থেকে শুরু করে যে বাষ্প ইঞ্জিন, স্টিমবোট, ম্যাচেস টু ইলেকট্রিক লাইটস, এই সময় প্রথম ইলেকট্রিক লাইটস আবিষ্কার হলো। মানে মানুষের জীবনধারা পাল্টে গেল, মানুষের লাইফস্টাইলই চেঞ্জ হয়ে গেল, এবং এই বিজ্ঞান প্রযুক্তির ছাপ অবধারিতভাবে, একদম অবধারিতভাবে, অবশ্যম্ভাবীভাবে সাহিত্যের উপর পড়লো। গদ্য পদ্য, গল্প বলি, উপন্যাস বলি, কবিতা বলি, সেখানে আমরা বিজ্ঞানের স্পষ্ট ছাপ লক্ষ্য করি। অনেক বেশি গভীর প্রভাব আমরা পরবর্তীতে দেখব যে বিজ্ঞান একদম প্রত্যক্ষভাবে, ডিরেক্টলি, সায়েন্স ডিরেক্টলি এফেক্টেড লিটারেচার, একদম সরাসরি বিজ্ঞান দ্বারা সরাসরি প্রভাবিত হয়েছে সাহিত্য। আচ্ছা, এতক্ষণ আমরা কিন্তু ইতিহাসকে বললাম, যে ওই ভিক্টোরিয়ান পিরিয়ডের ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা জানলাম। এই যে এখানে আউটলাইনটা ছিল, এখানে কিন্তু আমরা 1 2 3 4 চারটা ভাগে আমরা কিন্তু ইতিহাসকে জেনে গেলাম সংক্ষেপে। মানে উইলিয়াম জে লং তার বই থেকে আমরা পেয়েছি ইতিহাস, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা পড়ে ফেললাম। এখন ছোট্ট একটা এখানে জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ভিক্টোরিয়ান কনফ্লিক্ট। ভিক্টোরিয়ান যুগে বেশ কিছু দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। মানুষ যখন অশিক্ষিত থাকে তখন কিন্তু সে অনেক কিছুই বুঝতে পারে না, টের পায় না, অনেক অন্যায় অবিচার তার চোখে পড়ে না, সে দেখতে পারে না। কিন্তু যখন মানুষ ধীরে ধীরে শিক্ষিত হয় তখন কিন্তু সে আরো সেন্সিটিভ হয়ে ওঠে, সব জায়গায় সে তখন অনিয়ম, দুর্নীতি, অন্যায় লক্ষ্য করে এবং তারা সেটা প্রতিবাদ করতে চায়, প্রতিরোধ করতে চায়। সেই কনফ্লিক্ট গুলো আমরা এখন দেখব। শাহপরান কি আছেন? কথা বলতে পারবেন? সৈয়দা জাইনাব হাসান কথা বলতে পারবেন? সৈয়দা জাইনাব হাসান, জাইনাব, সাইদুন্নেসা, সাইদ। আচ্ছা, পড়েন এখান থেকে ভিক্টোরিয়ান কনফ্লিক্ট। Victorian conflicts, although Queen Victorian Yes, sir. Oh, sorry. Yes, sir. হ্যাঁ, প্লিজ কন্টিনিউ করেন সাইদুন্নেসা। decorum and beauty, and Victorian society spanned a wide spectrum of prosperity and poverty, education and ignorance, progress and regression. Victorian society wrestling থেকে আসছে রেসল্ট, with conflicts of morality, technology and industry, faith and doubt, imperialism and rights of women and ethnic minorities. Many Victorian writers addressed both sides of these conflicts in many forms of literature. Typical forms of Victorian literature include novels, serialized novels, lyric poetry, arts novels, dramatic monologues, and non-fiction poets and drama. Thank you. Although Queen Victoria symbolized decency, decorum and duty, যেটা আমরা বলেছিলাম একদম শুরুর স্লাইডে, ভিক্টোরিয়া শব্দটার মানে কি? ভিক্টোরিয়া শব্দটার সাথেই মিশে আছে ডেকোরাম, ডিসেন্সি, ডিউটি। ভিক্টোরিয়ান সোসাইটি এত ভালো ভালো বিষয় থাকলেও কিছু কিছু জিনিস ছিল যা অতটা ভালো না। ভিক্টোরিয়ান সোসাইটি স্প্যান্ড আ ওয়াইড স্পেকট্রাম অফ প্রসপ্যারিটি। আমরা প্রসপ্যারিটি যেমন পেয়েছি, উন্নয়ন যেমন পেয়েছি, পভার্টি, দারিদ্র তেমন পেয়েছি। একদিকে প্রসপ্যারিটি, তার আড়ালেই পভার্টি। একদিকে এডুকেশন, তার আড়ালেই ইগনোরেন্স। একদিকে প্রোগ্রেস, উন্নতি, আরেকদিকে রিগ্রেশন, অবনতি। একই সাথে প্রসপ্যারিটি, একই সাথে পভার্টি, উন্নতি, অবনতি, শিক্ষা, কুশিক্ষা, উন্নতি, অবনতি। এই বিষয়গুলো মানে কি কন্ট্রাস্টিং, তাই না? ওয়াইড, মানে ভিক্টোরিয়ান সোসাইটিটা এমন সোসাইটি যে এখানে আপনি একই সাথে উন্নতি দেখবেন, অবনতি দেখবেন, প্রসপ্যারিটি দেখবেন, দারিদ্র দেখবেন, শিক্ষা দেখবেন, কুশিক্ষা দেখবেন। স্যার এখানে কি অক্সিমোরন ইউজ হচ্ছে? হ্যাঁ, ভেরি গুড, অক্সিমোরন।
সমাজের একটা গ্রুপ তারা প্রসপার করছে, আরেকটা গ্রুপ তারা চরম দরিদ্র, একটা গ্রুপ তারা এডুকেটেড, আরেকটা গ্রুপ তারা চরমভাবে ইগনোরেন্ট, একটা গ্রুপ প্রগ্রেস করছে, আরেকটা গ্রুপ চরম অবনতিগ্রস্ত। কেউ কেউ উন্নতি করছে, কেউ কেউ অবনতি করছে। এইখানেই হচ্ছে দ্বন্দ্ব, ধনী গরিবের দ্বন্দ্ব, একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের দ্বন্দ্ব, যারা প্রসপার করছে তাদের সাথে যারা অবনতি করছে তাদের দ্বন্দ্ব, যারা এডুকেটেড তাদের সাথে ইগনোরেন্টদের দ্বন্দ্ব। ভিক্টোরিয়ান সোসাইটি wrestled with conflicts। কি কি কনফ্লিক্ট, কি কি দ্বন্দ্ব আছে? রেসলিং, রেসলিং থেকে wrestled, কুস্তি করছে, কার সাথে কে কুস্তি করছে। কনফ্লিক্টস অফ মোরালিটি, নৈতিকতা নৈতিকতা নৈতিকতা, এই নৈতিকতা নিয়ে ভিক্টোরিয়ানরা অস্থির, এই নৈতিকতা নিয়ে দ্বন্দ্ব। টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে, শিল্প নিয়ে দ্বন্দ্ব। ফেইথ অ্যান্ড ডাউট, বিশ্বাস এবং সংশয় নিয়ে দ্বন্দ্ব। আরো সহজ করে বলতে গেলে সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন, একদিকে বিজ্ঞান আরেকদিকে ধর্ম, একদিকে ধর্ম আরেকদিকে বিজ্ঞান, একজন আরেকজনের সাথে কুস্তি খেলছে, কে জিতবে? বিজ্ঞান জিতবে নাকি ধর্ম জিতবে? ধর্ম জিতবে না বিজ্ঞান জিতবে? ইম্পেরিয়ালিজম, একদিকে হচ্ছে উপনিবেশবাদীরা যারা দেশ দখল করতে চায়, আরেকদিকে হচ্ছে সাধারণ দেশ যারা স্বাধীন থাকতে চায়। ইম্পেরিয়ালিজম, উপনিবেশবাদ। রাইটস অফ ওমেন, শুরুতে যেটা বলেছিলাম যে নারীরা চরমভাবে অবহেলিত, চরমভাবে নিগৃহীত, নারীরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে, নারী পুরুষের মধ্যে দ্বন্দ্ব, নারীরা জেগে উঠতে চাইছে। এবং একই সাথে এথনিক মাইনরিটি, যারা সংখ্যালঘু, যারা সংখ্যালঘু তারা সংগ্রাম করছে সংখ্যাগুরুর বিরুদ্ধে। ক্ল্যাশ ক্ল্যাশ ক্ল্যাশ, এই ভিক্টোরিয়ান পিরিয়ডে সবচেয়ে বেশি ইন্টারনাল ক্ল্যাশ আমরা দেখতে পাই, সবচেয়ে বেশি দ্বন্দ্ব। কেন? মানুষ এখন শিক্ষিত হচ্ছে, মানুষ আরো সেন্সিটিভ হচ্ছে, মানুষ আরো খুঁজে বের করছে যে এখানে অন্যায়, এখানে অন্যায়। এই জন্য নৈতিকতা নিয়ে দ্বন্দ্ব। বিজ্ঞান ও প্রযুক্তি ভালো করছে, খারাপও করছে, সেটা নিয়ে দ্বন্দ্ব। বিজ্ঞান এবং ধর্ম একজন আরেকজনকে আঘাত করছে, কে জিতবে? দ্বন্দ্ব। যারা দেশ দখল করছে তাদের সাথে যারা স্বাধীনতা চায় তাদের দ্বন্দ্ব। নারীরা স্বাধীনতা চায়, পুরুষরা দমিয়ে রাখতে চায়, নারী পুরুষের দ্বন্দ্ব। যারা সংখ্যালঘু, যারা ছোট গ্রুপ, তারা স্বাধীনতা চায়, তারা ভালো থাকতে চায়, এই নিয়ে দ্বন্দ্ব। নানা রকম দ্বন্দ্বে ভরপুর এই ভিক্টোরিয়ান পিরিয়ড। Many Victorian writers, বহু সাহিত্যিক, they addressed both side of this conflict in many forms of literature. সাহিত্যে নানাভাবে এই দ্বন্দ্বগুলো এসেছে। টিপিক্যাল ফর্মস অফ ভিক্টোরিয়ান লিটারেচার, এই সময় কি কি ভিক্টোরিয়ান লিটারেচার, কি কি ধরনের সাহিত্য আমরা পাই? নভেলস, নভেল ভিক্টোরিয়ান পিরিয়ডে দেখবেন নভেল হচ্ছে সবচেয়ে প্রমিনেন্ট। সিরিয়ালাইজ নভেল, পত্রিকায় যেমন খন্ড খন্ড করে পর্বে পর্বে উপন্যাস আসে। লিরিক পোয়েট্রি, বেশ ভালো কিছু লিরিক পোয়েট্রি আমরা পেয়েছি। ভার্স নভেল, ছন্দে লেখা উপন্যাস পেয়েছি। ড্রামাটিক মনোলগ, এটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে, নেক্সট ক্লাসে ডিসকাস করব ড্রামাটিক মনোলগ। নন ফিকশন প্রোজ, গদ্য, প্রবন্ধ এবং নাটক, না ড্রামা। আমরা নভেল অ্যান্ড পোয়েট্রির উপর ফোকাস করব বেশি। ভিক্টোরিয়ান কনফ্লিক্ট গুলো খুব সংক্ষেপে আপনাদেরকে এখানে আমরা আলোচনা করে দিচ্ছি। The Victorian era was in many ways paradoxically the best of times and the worst of times. এটা হচ্ছে চার্লস ডিকেন্সের একটা বিখ্যাত উপন্যাস টেল অফ টু সিটিজ এর প্রথম লাইন, যে ভিক্টোরিয়ান পিরিয়ডকে বলা হয় বেস্ট টাইমস, আবার একই সাথে ওয়ার্স্ট টাইমস, সবচেয়ে ভালো সময়, সবচেয়ে খারাপ সময়। নাম্বার 1, কনফ্লিক্টস অফ মোরালিটি, নৈতিকতা নিয়ে দ্বন্দ্ব। কুইন ভিক্টোরিয়া এমবডিড আইডিয়ালস অফ ভার্চু, মডেস্টি অ্যান্ড অনার। কুইন ভিক্টোরিয়া মানেই হচ্ছে ভালো ভালো সব গুণাবলীর সমাবেশ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম লন্ডনে এই সময় আমরা দেখতে পাচ্ছি গ্যাম্বলিং, মানুষের মধ্যে জুয়া খেলার প্রবণতা। ওপিয়াম ডেন, মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ছে। প্রস্টিটিউশন, পতিতাবৃত্তি, এই সময় প্রচুর প্রবলভাবে আক্রান্ত করছে ইংল্যান্ডকে। গ্যাম্বলিং, ওপিয়াম ডেন, প্রস্টিটিউশন, মানে মানুষ নানা রকম অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। ডেসপারেট ওয়ার্কিং ক্লাস ওমেন টার্ন টু প্রস্টিটিউশন, গরিব নারীরা তারা পতিতাবৃত্তিতে জড়িয়ে যাচ্ছে খাবারের টাকা অর্জন করার জন্য। ইন অ্যাটেম্পটস টু সাপোর্ট দেমসেলভ এন্ড দেয়ার চিলড্রেন, খেতে পাচ্ছে না মানুষ, নারীরা যারা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত নারীরা তারা পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়ছে। এবং নানা রকম অসুখ,
কন্টেজিয়াস ডিজিজ তখন ছড়িয়ে পড়ছে, নারীদেরকে নানাভাবে হেনস্থা করা হতো। এখন কুইন ভিক্টোরিয়া উনি ফিল করতেন যে মানুষ কেন এত বেশি পরিমাণে অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে, মানুষ কি জানে না কোনটা ন্যায় কোনটা অন্যায়, জানার পরেও মানুষ কেন অন্যায়ের পথে চলে যাচ্ছে। এই একটা তীব্র ক্ল্যাশ, নৈতিকতার সাথে অনৈতিকতা, দ্য সিরিয়াস কনফ্লিক্ট অফ মোরালিটি। এই সময় মানুষ তখন চিন্তা করতে শুরু করলো এবং সাহিত্যে সেটার একটা ছাপ পড়লো। এরপর কনফ্লিক্টস অফ টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি, আমি ইম্পর্টেন্ট অংশগুলো আপনাদেরকে বলছি। Although achievements such as the building of railroad system and implementation of mechanized factories produced the great prosperity for some, others suffered. যখন বড় বড় শিল্প কারখানা সৃষ্টি হলো তখন দেখা গেল যারা সেসব শিল্প কারখানার মালিক তারা মুহূর্তের মধ্যে অল্প সময়ে বড়লোক হয়ে যাচ্ছে, কিন্তু যারা গরিব তারা দিনে দিনে আরো বেশি গরিব হয়ে যাচ্ছে। কিছু মানুষ সুবিধাটা লুটছে, কিছু মানুষ অবহেলিত। ওয়ার্কিং কন্ডিশন ইজ, হ্যাঁ বলেন। এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং সায়েন্স এটা হঠাৎ করে বেড়ে গেল, এটা তার একটা, এটা কি পুঁজিবাদ এখানে হ্যাঁ কোনোভাবে অবশ্যই পুঁজিবাদের প্রভাব, এটাই তো ক্যাপিটালিজম। যারা মালিক তারা হচ্ছে সব দিক দিয়ে সুবিধা পাচ্ছে, আর যারা ওয়ার্কার, যারা শ্রমিক, তারা কি ওয়ার্কিং কন্ডিশন ইন ফ্যাক্টরিজ ওয়ার ডিপ্লোরেবল, চরম দুর্দশায়। মানে এমন ভাবে ওয়ার্কারদের ব্যবহার করা হতো যেন তারা দাস। একটু আগে বললাম না যে যারা যেসব মেন উইমেন, নারী পুরুষ শিশুদের পর্যন্ত ব্যবহার করা হতো, তাদেরকে স্লেভের মতো ব্যবহার করা হতো, তাদেরকে নামে মাত্র মজুরি দেয়া হতো, তারা জাস্ট খেয়ে পরে বেঁচে থাকতো। আর এইদিকে টাকা পেয়ে ফুলে ফেপে একদম আঙুল ফুলে কলা গাছ হয়ে উঠতো এক একজন শিল্পপতি। Some factory owners were willing to sacrifice the well-being of their employers for greater profit. সাধারণ মানুষের জীবনের বিনিময়ে তারা লাভ অর্জন করত। খুবই অমানবিকভাবে মানুষদেরকে ব্যবহার করা হতো। শুধু তাই না, বিজ্ঞান ও প্রযুক্তির ফলে এত বিপুল পরিমাণে যন্ত্র আবিষ্কার হলো যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেল, বাতাস দূষিত হয়ে গেল, পানি দূষিত হয়ে গেল। হঠাৎ করে বিজ্ঞানের আবিষ্কারের কারণে পরিবেশ দূষিত হয়ে গেল, টক্সিক বিষ ছড়িয়ে গেল, এমন ভাবে ছড়িয়ে গেল, ভিক্টোরিয়ান পিরিয়ডে এমন ভাবে বিষ ছড়িয়ে গিয়েছিল বহু শতাব্দী লাগবে সেটার ক্ষতিপূরণ করতে। বিজ্ঞান যেমন আমাদেরকে আরাম দিয়েছে তেমন ক্ষতিও করে দিয়েছে। শিল্প কলকারখানা যেমন মানুষকে কর্মসংস্থান দিয়েছে, মানুষের জীবনে যন্ত্রণাও নিয়ে এসেছে। একদিকে যেমন ভালোর অন্ধকারে খারাপ। এই যে একটু আগে সাইদুন্নেসা যেটা বললেন, ক্যাপিটালিজম, এটা হচ্ছে দ্য কার্স অফ ক্যাপিটালিজম। নাম্বার 3, দ্য সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস। মানুষ যত বিজ্ঞান সম্পর্কে সচেতন হলো, মানুষ তত বেশি ধর্মকে আক্রমণ করতে শুরু করলো। মনে হচ্ছে সায়েন্স ইজ কন্ট্রাডিক্টরি টু এস্টাবলিশ রিলিজিয়াস বিলিফস। আপাত দৃষ্টিতে মনে হতে লাগলো যে বিজ্ঞান একদিকে, ধর্ম একদিকে। যে বিজ্ঞানে বিশ্বাস করে সে ধর্মে বিশ্বাস করতে পারে না, যে ধার্মিক সে বিজ্ঞানে বিশ্বাস করতে পারে না। মানে আমার সামনে দুটো চয়েস আছে, হয় আমি ধর্মে বিশ্বাস করব অথবা বিজ্ঞানে বিশ্বাস করব। কিন্তু এখন তো আমরা জানি যে বিজ্ঞান এবং ধর্ম একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু তখন ভিক্টোরিয়ান পিরিয়ডটা এত কনফ্লিক্টিং একটা পিরিয়ড যে যারা ধার্মিক তারা বিজ্ঞানীদের দেখতে পারতো না, যারা বিজ্ঞান মনস্ক তারা ধার্মিকদের দেখতে পারতো না। ডাউট দ্য প্রেজেন্স অফ ডিভাইন বিং ইন দ্য ওয়ার্ল্ড। যারা অল্প বিজ্ঞান শিখেছে তারা সৃষ্টিকর্তার অস্তিত্বের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করলো, তারা ডাউট করা শুরু করলো। জাস্ট তারা নতুন অল্প কিছু বিজ্ঞানের কথাবার্তা শিখেছে, সে অল্প কিছু আধা খেচড়া বিজ্ঞানের জ্ঞান নিয়ে তারা সৃষ্টিকর্তা ডিভাইন বিং এর বিরুদ্ধে তারা কথা বলা শুরু করলো। এমন ভাবে সায়েন্স রিলিজিয়নকে আঘাত করা শুরু করলো যে এটা খুবই মর্মান্তিক। অল্প বিদ্যা ভয়ঙ্করী একটা কথা আছে না, লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। যারা অল্প বিজ্ঞান শিখে শিক্ষিত তারা একদম অল্প জেনেই ধর্মকে আক্রমণ করা শুরু করলো, একটা ক্ল্যাশ।
the conflict between faith and doubt, the conflict between religion and science. থমাস হার্ডি এর নাম আমরা পরবর্তীতে জানবো, and ম্যাথু আর্নল্ড এর নামও আমরা পরবর্তীতে জানবো। দে কোয়েশ্চেন্স দ্য প্রেজেন্স অফ রিলিজিয়াস ফেইথ ইন দ্য ওয়ার্ল্ড। এরা হচ্ছে ভয় প্রকাশ করেছে মানুষ এত বেশি বিজ্ঞানে অন্ধ, বিজ্ঞান মনস্কতায় মানুষ এত বেশি অন্ধ যে তারা ধর্মকে অবহেলা করছে, তারা রিলিজিয়নকে তারা অবহেলা করছে। কিন্তু উইদাউট রিলিজিয়ন হিউম্যান বিং ইজ এ ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ভালনারেবল বিং। ধর্ম মানুষের যে অন্ধকার দিকগুলোকে প্রোটেক্ট করে রাখে। মানুষের যে মানুষ কোনো ধর্ম পালন Britain has a duty to spread Christianity around the world. তখন ব্রিটেন যেহেতু পৃথিবীতে খ্রিস্টান ধর্ম প্রচার করছে, তখন মানুষজন বলল, আরে ধর্ম কিসের, কি বিজ্ঞান হচ্ছে আসল, ধর্ম তো কুসংস্কার। কিন্তু ব্রিটেন যখন ধর্মের নামে পৃথিবীতে বিচরণ করছে, তখন মানুষ ভাবলো ধর্ম একটা এক্সকিউজ ফর ব্রিটিশ ইম্পেরিয়ালিজম। ব্রিটিশ ঔপনিবেশিক যারা পৃথিবী দখল করে শোষণ করতে চায়, ধর্মকে তারা জাস্ট একটা অজুহাত হিসেবে ব্যবহার করছে। তাহলে কোথা থেকে কোথায় বিজ্ঞান মনস্ক হওয়ার ফলে ধর্মের প্রতি তাদের মানে কি বলে ওটাকে অশ্রদ্ধা, ধর্মকে তারা মানে অবজ্ঞা করছে। ধর্মকে যেহেতু তারা অবজ্ঞা করছে, অতএব তারা বলছে এটা হচ্ছে ব্যবসা, ধর্ম একটা ব্যবসা। ব্রিটিশরা ধর্মকে ব্যবহার করে পুরো পৃথিবী দখল করার পায়তারা করছে, চেষ্টা করছে। তাহলে আমরা একটা সিরিয়াস কনফ্লিক্ট পেয়ে গেলাম, একদিকে ধর্ম আরেকদিকে বিজ্ঞান, একদিকে ফেইথ বিশ্বাস আর একদিকে ডাউট সংশয়। বিজ্ঞান আমাদের মনে সংশয় নিয়ে আসলো, অল্প বিদ্যা ভয়ঙ্করী, a little learning is a dangerous thing। মানুষ অল্প অল্প বিজ্ঞান শিখে আধা খেচড়া ইনকমপ্লিট সায়েন্স একটু নিয়ে তারা রিলিজিয়নের বিরুদ্ধে কথা বলা শুরু করলো না বুঝে, এবং এটা কিন্তু বড় ধরনের ক্ষতি নিয়ে আসলো, মানুষের আত্মিক উন্নয়নে বড় ধরনের একটা অন্তরায়। এরপরে ইম্পেরিয়ালিজম, এটা নিয়ে তো পরবর্তীতে আমরা ডিটেইলে যাব। এখানে খুব সংক্ষেপে আপনাদেরকে কিছু আইডিয়া দিচ্ছি। দেখেন বোল্ড করা আছে, এই বোল্ড করা অংশগুলো শুধু আপনারা আইডিয়া রাখবেন। ইম্পেরিয়ালিজমের উদ্দেশ্য ছিল টু এক্সপ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েলথ, ব্রিটিশ অকুপেশন অফ কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য গ্লোব। ব্রিটিশদের উদ্দেশ্য ছিল পৃথিবীতে যত কলোনি প্রতিষ্ঠা করা যায়, পৃথিবীতে যত জায়গা দখল করা যায়, এদের উদ্দেশ্য ছিল জায়গা দখল করে অর্থ সম্পত্তি সঞ্চয় করা। ব্রিটিশ এম্পায়ার ওয়াজ লার্জেস্ট অ্যান্ড ওয়েলথিয়েস্ট। পুরো পৃথিবী শোষণ করে তারা ধনী হচ্ছিল। The destruction of local cultures and oppression of local population। আমরা 190 বছর ব্রিটিশদের দ্বারা শোষিত হয়েছিলাম। ব্রিটিশরা শুধু এই ভারত উপমহাদেশ না, পৃথিবীর অর্ধেক তারা দখল করে রেখেছিল, এবং তারা পৃথিবীর অর্ধেক শোষণ করে তারা পৃথিবীর সবচেয়ে ধনী দেশে পরিণত হয়েছিল। আনফরচুনেটলি আফটার ওয়ার্ল্ড ওয়ার 1 and ওয়ার্ল্ড ওয়ার 2 তাদের অবস্থা অবনতি হয়। কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে একটা বড় ধরনের বিদ্রোহ শুরু হয়, ব্যাকল্যাশ অফ প্রোটেস্ট। কারণ তখন মানুষজন বুঝতে পারে যে ব্রিটিশরা তারা সভ্যতার অজুহাত দিয়ে সারা পৃথিবীতে তাদের পাওয়ার অ্যান্ড ওয়েলথ, ক্ষমতা এবং সম্পত্তি তারা বিস্তার করছে। এই ইম্পেরিয়ালিজম নিয়ে ব্রিটিশদের সাথে পুরো পৃথিবীর একটা ক্ল্যাশ, কনফ্লিক্ট শুরু হয়ে গেল। একদিকে হচ্ছে ব্রিটিশরা, আরেকদিকে হচ্ছে সাধারণ লোকাল কান্ট্রিজ, লোকাল কালচার্স। এই ভিক্টোরিয়ান পিরিয়ডে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ভাবে এই কনফ্লিক্ট, এই ক্ল্যাশটা দেখা গেল। ব্রিটিশরা পুরো পৃথিবী দখল করে শোষণ করে তারা অর্থ এবং ক্ষমতা সঞ্চয় করছে। এই নিয়ে কিন্তু একটা বড় ধরনের সংঘর্ষ, কনফ্লিক্ট আমরা দেখতে পাচ্ছি। লাস্ট যে কনফ্লিক্টটা নিয়ে আজকে আলোচনা করে আজকের ক্লাসটা আমরা শেষ করে দেব। সরি, টাইম শেষ, কিন্তু একটু আমরা সময় নেব। আমরা যেহেতু ক্লাস একটু দেরিতে শুরু করেছি, একটু ধৈর্য ধরেন। এটাই হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট, বাট দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। কনফ্লিক্টস ওভার ওমেন্স রাইট, নারী অধিকার নিয়ে যে দ্বন্দ্ব, খুবই ইম্পর্টেন্ট। অন্তত এই পয়েন্টটা আপনারা একটু মন দিয়ে খেয়াল করেন।
দ্য ভিক্টোরিয়ান এরা ডিড সি অ্যাডভান্সমেন্ট ইন উইমেন্স পলিটিক্যাল রাইটস। এই সময়ে নারীরা সচেতন হতে লাগলো, নারীদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তারা একদম বদ্ধপরিকর, তারা একদম ডিটারমাইন্ড হয়ে গেল। ভিক্টোরিয়ান পিরিয়ড যখন শুরু হয় তখন নারীদের কিন্তু কোনো সামাজিক অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না। এই সময় 1870 সালে দ্য ম্যারিড ওমেন্স প্রপার্টি অ্যাক্ট চালু হয়। 1870-এ আইন পাশ হয়, বিবাহিত নারীরা তারা সম্পত্তি অধিকার নিতে পারবে। 1870 সালে আইন পাশ হলো ম্যারিড ওমেন্স প্রপার্টি অ্যাক্ট। তারপর বিবাহিতা নারীরা কেবল গট রাইট টু ওন প্রপার্টি দে আর্নড অর অ্যাকোয়ার্ড বাই ইনহেরিটেন্স। তারা সম্পত্তি কিনতেও পারত এবং সম্পত্তি তাদের বাবা বা পরিবার থেকে তারা উত্তরাধিকার সূত্রে অর্জন করতে পারত। কিন্তু তার আগ পর্যন্ত তারা সংগ্রাম করেছে, তাদের কিন্তু সংগ্রাম করতে হয়েছে। তারপর the upper classes were of course primarily concerned with inheritance. যারা বিত্তশালী তারা তো উত্তরাধিকার ব্যাপারটা খেয়াল করেছে। নারীরা সম্পত্তির অধিকার পেয়ে যাচ্ছে এই ভিক্টোরিয়ান পিরিয়ডের শেষের দিকে, কিন্তু এর মাঝখানে তাদেরকে অনেক সংগ্রাম করতে হয়েছে, নারী পুরুষের সংঘাত, বুঝতে পারছেন। বিফোর দ্য প্যাসেজ অফ দিস অ্যাক্ট মানি অর প্রপার্টি লেফট টু এ ম্যারিড ওমেন ইমিডিয়েটলি বিলং টু হার হাজব্যান্ড। এর আগে নারীর নিজস্ব কোনো সম্পত্তির অধিকার ছিল না, সবই ছিল পুরুষের হাতে, পরিবারের পুরুষের হাতে। বাই দ্য লেট 19th century, এই ভিক্টোরিয়ান পিরিয়ডের একদম শেষের দিকে, উইমেন হ্যাড সাম রাইটস টু দেয়ার চিলড্রেন। নারীরা তাদের সন্তানের কিছুটা অধিকার পেল। এর আগে নারীরা তাদের সন্তানদেরকে পর্যন্ত নিজের ইচ্ছা মতো বড় করতে পারত না। অ্যান্ড দ্য রাইট টু লিভ দেয়ার হাজব্যান্ড, এমনকি তারা তাদের ডিভোর্স দেওয়ার অধিকার, তাদের হাজব্যান্ডকে তাদের, এর আগে নারীরা ডিভোর্স দিতে পারত না, কিন্তু একদম শেষের দিকে ভিক্টোরিয়ান পিরিয়ডের শেষের দিকে নারীরা দে গট রাইট টু ডিভোর্স দেয়ার হাজব্যান্ড, টু লিভ দেয়ার হাজব্যান্ড বিকজ অফ ফিজিক্যাল অ্যাবিউজ। মানে ধীরে ধীরে নারীরা তাদের অধিকার আদায় করে নিচ্ছে, নারীরা অধিকার আদায় করছে সংগ্রাম করে, এবং পুরুষদের সাথে কিন্তু সংঘর্ষ হচ্ছে। Girls from the lower classes, education of women also improved. নারীরা ধীরে ধীরে শিক্ষিত হচ্ছে, নারীদের মধ্যে সাক্ষরতার হার বাড়ছে। Girls from lower class were included in first public school. নারীরা প্রথম আনুষ্ঠানিকভাবে স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। However, girls from upper classes continued to receive their basic education primary in the home. যারা ধনী শ্রেণীর নারী তারা কিন্তু বাড়িতেই শিক্ষা লাভ করত, তাদের কিন্তু কোনো স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কোনো অধিকার ছিলই না। ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে and Oxford University established the first colleges for women in the latter half of 19th century. ভিক্টোরিয়ান পিরিয়ডের একদম শেষের দিকে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে নারীরা পড়ালেখার সুযোগ পেল। Women were not allowed to attend existing college for men. নারীরা পুরুষের কলেজে তারা কোনো ভর্তি হওয়ার অধিকার ছিল না। And they were not considered full members of universities until 20th century. Even নারীদের মানে একদম পার্মানেন্ট মেম্বার হওয়ার জন্য ইউনিভার্সিটির তাদেরকে আরো 100 বছর অপেক্ষা করতে হয়েছে। মানে they struggled a lot to establish. Although there was an active women's suffrage movement, নারীদের মধ্যে কিন্তু ভোটাধিকার আন্দোলন তখন শুরু হয়ে গেছে, নারীরা বেশ সচেতন তাদের ভোটাধিকার, ভোট দেওয়ার অধিকার সম্পর্কে। But women did not receive the right to vote until 20th century. মানে পুরো ভিক্টোরিয়ান পিরিয়ড জুড়ে নারীরা তাদের ভোটের অধিকার আদায়ে সচেষ্ট ছিল। এই সময় তারা কিন্তু মানে পুরো ভিক্টোরিয়ান পিরিয়ড জুড়েই নারীরা সংগ্রাম করে গেছে তাদের প্রতিটা অধিকার আদায়। তারা সম্পত্তির অধিকার অর্জন করে নিয়েছে, তারা তাদের সন্তানদের প্রতিপালন, ছেলে মেয়ে লালন পালনের অধিকার অর্জন করে নিয়েছে, তাদের ডিভোর্স দেওয়ার অধিকার অর্জন করে নিয়েছে, শিক্ষা এডুকেশন নেওয়ার অধিকার লাভ করেছে। ইভেন তারা ভোটাধিকার, সাফ্রেজ মানে রাইট টু ভোট, ভোটাধিকারের জন্য তারা সংগ্রাম করে গেছে। এই নিয়ে কিন্তু পুরুষের সাথে নারীর ক্রমাগত সংঘর্ষ হয়েছে, কনফ্লিক্ট বিটুইন মেন অ্যান্ড ওয়েমেন। শেষে ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আপনারা সময় নিলে পড়ে নেবেন, এটা অতটা বেশি আমাদের মাথায় না রাখলেও হবে, এটা শুধু এইটুকু জেনে রাখেন।
লাস্টের লাইনটা শুধু আমরা একটু বলে রাখি যে ওয়েল এডুকেটেড আপার ক্লাস, যারা সম্ভ্রান্ত সফিস্টিকেটেড আপার ক্লাস, দে ওয়ার ডিস্টিংগুইশড বাই দেয়ার স্পিচ। যারা ধনী তাদের ভাষাটা একরকম ছিল, যারা গরিব তাদের ভাষাটা একটু অন্যরকম ছিল। মানে ভাষা দিয়ে আপনি আপার ক্লাস লোয়ার ক্লাস আলাদা করতে পারতেন, ক্লাস অনুযায়ী ভাষা চেঞ্জ হয়ে যেত। যারা আপার ক্লাস তাদের ভাষাটা ছিল সফিস্টিকেটেড, আর যারা একটু লোয়ার ক্লাস তাদের ভাষায় আমরা কি পাই? স্ল্যাং। An entirely differently accented English were the marks of lower class. লোয়ার ক্লাসের ভাষাটার অ্যাকসেন্ট সম্পূর্ণ আলাদা ছিল। যারা সফিস্টিকেটেড আপার ক্লাস তাদের ভাষাটা একরকম, শুনেই বোঝা যায়। আর যাদের লোয়ার ক্লাস তারা ভাষাতেও আলাদা। তার মানে ধনী গরিব তারা শুধু অর্থবিত্ত, টাকা পয়সা, ক্ষমতার দিক থেকে আলাদা না, শুধু সম্পত্তির দিক থেকে তারা বিভক্ত নয় তা না। তাদের মধ্যে বিভক্ত হওয়ার আরেকটা হচ্ছে তাদের ভাষা। ধনীদের ভাষা একরকম, গরিবদের ভাষাটা এক্সেন্টটা একটু আলাদা, এবং সেই অনুযায়ী তাদের সংস্কৃতি কালচারও আলাদা। আপার ক্লাস দে হ্যাভ ডিফারেন্ট কালচার, লোয়ার ক্লাস দে হ্যাভ ডিফারেন্ট কালচার। এবং কালচারের রুট অনেক ক্ষেত্রে আপনারা পাবেন ল্যাঙ্গুয়েজ। ধনীদের ভাষা একরকম, যারা লোয়ার ক্লাস তাদের ভাষা আরেক রকম। এখানেও আমরা ক্লাস কনফ্লিক্ট, ধনী গরিবের যে কনফ্লিক্ট, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা নিয়ে আপনাদের একটা শর্ট মানে 5 মার্কসের একটা শর্ট কোয়েশ্চেন থাকবে। আপনার এই স্লাইডগুলো থেকে অল্প অল্প একটু করে আপনারা অ্যান্সারটা রেডি করবেন। খুব ছোট, কিন্তু অনেক বড় করে লেখা আপনারা এত বড় লিখবেন না, ছোট করে 5 মার্কের জন্য ছোট করে, ছোট বলতে 100 ওয়ার্ড, 100 ওয়ার্ডের মতো আপনারা অ্যান্সার রেডি করবেন অ্যাবাউট ভিক্টোরিয়ান কনফ্লিক্টস। ভিক্টোরিয়ান পিরিয়ডে যে দ্বন্দ্বগুলো ছিল, কনফ্লিক্ট গুলো ছিল। হ্যাঁ, সাইদা জাইনাব কিছু বলবেন, হাত তুলেছেন। নো স্যার, এখন না, তখন মানে when you call my name তখন ও তুলেছিলাম। আচ্ছা Yes, আচ্ছা, sir. ঠিক আছে, সমস্যা নেই, নেক্সট ক্লাসে কথা হবে, সমস্যা নেই, Yes, ঠিক sir, আছে। ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে তো এই পর্যন্তই। আজকে আমাদের ফোকাসটা কি ছিল? আজকে আমরা ভিক্টোরিয়ান শব্দটা নিয়ে আলোচনা করেছি। হোয়াট ইজ ভিক্টোরিয়ান, হোয়াট ইজ ভিক্টোরিয়ানিজম, ভিক্টোরিয়ান বাদ কি, ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ কি, ভিক্টোরিয়ান মানে কি, ভিক্টোরিয়ান কি কি গুণাবলী থাকলে কাউকে ভিক্টোরিয়ান বলা যায়, এই ফার্স্ট স্লাইডে পেয়ে যাবেন। এরপর আমরা ভিক্টোরিয়ান সাহিত্যের 4টা বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ডিটেইলে। তারপর আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি 4টা পয়েন্টে। ইতিহাস, ভিক্টোরিয়ান পিরিয়ডের ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। আপনারা এখান থেকে একটা 5 মার্কের শর্ট কোয়েশ্চেন রেডি করবেন, ছোট ছোট করে। স্যার এটা কি Just- অ্যাসাইনমেন্ট টাইপের কিছু? না না, এটা মিডের জন্য, মিডে এই ধরনের প্রশ্ন থাকবে। হ্যাঁ, খুব ছোট্ট কোয়েশ্চেন থাকবে, যে ভেরি ব্রিফ, খুব সংক্ষেপে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এখানে মূল কথাগুলো কিন্তু লেখা আছে, বোল্ড করা আছে আপনাদের সুবিধার জন্য। আপনারা জাস্ট নিজের মতো করে শর্ট করে লিখবেন। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটাও শর্ট কোয়েশ্চেন। আর ভিক্টোরিয়ান কনফ্লিক্ট, এই যুগে কি কি দ্বন্দ্ব ছিল, কি কি বিষয়ে বিভিন্ন গ্রুপের সাথে বিভিন্ন গ্রুপের সংঘর্ষ হতো, দ্বন্দ্ব হতো, সেই বিষয়েও আপনারা ছোট্ট করে লিখবেন। তাহলে আজকে আমরা অ্যাকচুয়ালি 3টা ইস্যু নিয়ে কথা বলেছি। ভিক্টোরিয়ান লিটারেচার, না, একটা হচ্ছে ভাইভার জন্য যেটা, যে ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ মানে কি, এই স্লাইড থেকে আমরা জানতে পারবো ভাইভার জন্য। আর মিড টার্মের জন্য লিটারারি ক্যারেক্টারিস্টিক্স, ভিক্টোরিয়ান সাহিত্যের বৈশিষ্ট্যগুলো, 4টা বৈশিষ্ট্য, আমরা এগুলোতে বারবার ফিরে আসবো, সমস্যা নেই। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা একটা শর্ট কোয়েশ্চেন, খুব সংক্ষেপে জাস্ট মূল কথাগুলো, খুব সংক্ষেপে জাস্ট মূল কথাগুলো আপনারা বলবেন। তারপর ভিক্টোরিয়ান কনফ্লিক্ট, খুবই সংক্ষেপে। আমাদের এখানে বিস্তারিত কথা আছে, আপনারা স্লাইডটা মন দিয়ে পড়বেন। মন দিয়ে পড়ে যদি কোনো জায়গায় যদি আবার আলোচনা করতে হয়, যদি আপনার মনে হয় এই জায়গাটা বুঝতে পারিনি, বুঝতে না পারার কিছু নাই, খুবই সিম্পল ভাষায় উইলিয়াম জে লং এর বই থেকে নিয়ে সেটাকে আবার সিম্পলিফাই করা হয়েছে আপনাদের সুবিধার জন্য। যদি কোনো পার্ট বুঝতে সমস্যা হয় আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। এই হচ্ছে আমাদের আজকের মূল আলোচনা। আজকের টপিক ছিল ভিক্টোরিয়ানিজম। আমরা ভিক্টোরিয়ান শব্দটা বোঝার চেষ্টা করেছি,
ভিক্টোরিয়ান সাহিত্যের বৈশিষ্ট্য, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লিটারেচার, ভিক্টোরিয়ান লিটারেচার উই ট্রাই টু ইন্টারনালাইজ, আমরা বোঝার চেষ্টা করেছি। আমরা ইতিহাস, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনেছি, কি হিস্টোরিক্যাল কি বিষয়গুলো আমাদের জানা জরুরি। একই সাথে আমরা ভিক্টোরিয়ান কনফ্লিক্ট, কি জায়গায় ভিক্টোরিয়ান পিরিয়ডে বিভিন্ন গ্রুপের সাথে এক গ্রুপের সাথে আরেক গ্রুপের কনফ্লিক্ট হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। এই হচ্ছে আমাদের, এই পর্যন্তই থাকুক আজকে। আজকে আমরা অনেক লম্বা আলোচনা করে ফেলেছি। আজকে একটু মাথা ঠান্ডা করে আপনারা পড়বেন। পড়ার পরে আগামী ক্লাসে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমরা সেটা আলোচনা করে নেব। তাহলে আপনাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে আগামী রবিবার সময় মতো ইনশাল্লাহ 4টার মধ্যে আমি থাকার চেষ্টা করব। আজকে যদি একটু লেট হয়ে গেছে, ইনশাল্লাহ আগামী ক্লাসে আর লেট হবে না আশা করি। আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, টেক কেয়ার, থ্যাংক ইউ ফর জয়নিং। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আপনারা কিন্তু ভালো করে দেখেন, যদি কোনো জায়গায় প্রবলেম থাকে আগামী ক্লাসে কিন্তু আলোচনা করব। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। স্যার ক্লাস রেকর্ডটা যদি আজকে দিয়ে দিতেন। ক্লাস রেকর্ড অবশ্যই পাবেন, অবশ্যই ক্লাস রেকর্ড আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে দিয়ে দেব। আপনারা আমি ক্লাস রেকর্ড এটা একটু সময় লাগে, ধরেন ভিডিওটা একটু কি বলে এটাকে প্রসেস হতে একটু সময় লাগে। আমি যদি লিংক দিয়েও দেই, ধরেন আপনারা 7:30টার পরে আশা করি ভিডিওটা প্লে করতে পারবেন, 7:30 এই সময়, ঠিক আছে? এর মধ্যে আমি ওই লাস্ট সেমিস্টারের রেকর্ডিংটাও আপনাদের দিয়ে দিব, আপনারা ওটার সাথে কম্পেয়ার কন্ট্রাস্ট করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের যেটা সুবিধা হয়। ওকে তিথি রানী, সুস্মিতা, ভালো থাকেন আপনারা, টেক কেয়ার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, ভালো থাকবেন স্যার। আচ্ছা, ভালো থাকবেন।